Here you can see, you all know that this is our fourth free live class of this free course, and in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই মডাল ভার্বের ব্যবহারটা অনেক বেশি। এই মডাল ভার্বের এবং সেমি মডাল ভার্বের সঠিক ব্যবহার যদি কারো জানা থাকে, যে কোনো জায়গায় কনভারসেশন করা, কমিউনিকেশন করা, ইভেন যে কোনো টপিকের উপর ফ্রি হ্যান্ডে লেখা অ্যান্ড স্পিকিং করা, যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায় যদি মডাল ভার্বের সঠিক ব্যবহার জানা থাকে। মডাল ভার্ব আমরা কেন শিখবো? প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বলছিলাম আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কথার পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য টেন্সের ব্যবহার শিখি। একজন যখন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন বা কনভারসেশন করে, বিভিন্ন টাইমে কথা বলতে হয়, বিভিন্ন টাইমে কথা বলার জন্য আমরা টেন্স শিখে থাকি, টেন্সের ব্যবহার শিখি। টেন্স মানে কি বলছিলাম? ভার্বের ফরম্যাট চেঞ্জ। তিন প্রকার টেন্স আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের চারটা করে পার্ট আছে, আবার ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। এই 12টা স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। সো মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমাদের শিখতে হয়। এইটা যদি জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কথা ব্রডলি বলা যায়, যে কোনো বিষয় আপনার মনে যা আসছে আপনি এক্সপ্রেস করতে পারবেন, প্রকাশ করতে পারবেন, যদি এই মডাল ভার্বের সঠিক ব্যবহারটা আপনার জানা থাকে। তো যদি লাস্ট পর্যন্ত থাকেন, এতটুকু বলতে পারি, আজকের এই সম্পূর্ণ ক্লাস থেকে মডাল ভার্ব নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, সমস্ত কনফিউশন সলভ হয়ে যাবে যাদের মডাল ভার্বের ব্যবহার করতে সমস্যা হয়। আর এরপরে আমি একটা কনভারসেশন দেখাবো, আর যেটা বললাম এইমাত্র যে আমাদের মাদার টাং বাংলা, মাতৃভাষা বাংলা, যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সঠিক সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কোশ্চেন হলে সেগুলো কিভাবে মেনটেন করে আমি ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলতে পারি, এটা আমি আপনাদেরকে দেখাবো। এগুলো আপনারা যারা লাস্ট পর্যন্ত থাকবেন প্রত্যেকটা বিষয় পাবেন। তো দেখেন, প্রথমত আমি মডাল ভার্বটা নিয়ে একটু আলোচনা করি। কি বলছে এখানে? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ মডাল? মডালস আর অক্সিলারি ভার্ব। মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব। দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। তারা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় অতিরিক্ত অর্থ দিতে মেইন ভার্বকে। এই অধ্যায়ে মডেলগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি প্লাস আইএনজি এগুলো বসানো যাবে না। এই কথাগুলো কেন বলছি, আগে এই বিষয়টা বুঝতে হবে। এইখানে দেখেন আবার বলছে যে মেজর মডেলস আর, যে প্রধান মডেল ভার্ব সেগুলো হচ্ছে ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। এরপর বলছে আপনার উড অতীত অভ্যাস অর্থে বসে। এছাড়াও এদের আরো অনেক ব্যবহার আছে। মডেল ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়। এই প্রত্যেকটা মডেল ভার্বের উপর আমার এখানে আলাদা আলাদা ক্লাস আছে, আমি দেখাবো আপনাদের। ইউজ টু, এটা অতীত অভ্যাস। শুড উচিত অর্থে, আউট টু উচিত অর্থে বসে। শুড হচ্ছে ইন জেনারেলি কোনো কিছু করা উচিত, আর ওট টু হচ্ছে ফর্মালি বা মোর পলাইটনেস ক্রিয়েট করে, এমন কোনো কাজ যেটা কারো আহ একটা দায়িত্বের ভিতর পড়ে, একটা কর্তব্যের ভিতর পড়ে। ফর এক্সাম্পল, আমার দেশের সেবা করা উচিত, দ্যাট ইজ মাই ডিউটি। আই আউট টু সার্ভ মাই কান্ট্রি। আমার পিতামাতাকে মান্য করা উচিত, আই আউট টু অবে মাই প্যারেন্টস। আই মিন ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ হেয়ার আউট টু, ইট উইল বি মোর বেটার। ওকে, দেন মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু সাহস করা অর্থে বসে, উড বেটার বা রাদার এর মানে হচ্ছে বরং, উচিত বা ভালোই। এখন এই যে মডেল ভার্বগুলো আপনারা দেখছেন, এদের ব্যবহারটা দেওয়া আছে টেবিলের মাধ্যমে, সেন্টেন্স গুলো সুন্দর করে দেওয়া আছে। ক্লাস শেষে আমি পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব, আবারও প্র্যাকটিস করতে পারবেন। বাট মেইন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই মডেল ভার্বটা মূলত কি, আমাকে কেন শিখতে হবে, টেন্সের সাথে কানেকশনটা কি, প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশে কথা বলতে গেলে এটা মূলত কোন জায়গায় লাগে, বা কেনই বা আমার এভাবে এগুলোকে পড়তে হবে। আগে তো আমার এটা জানতে হবে, তাই না? যে কোনো বিষয় শেখার আগে সেটা কেন শিখবো, এটা আগে প্রশ্ন করবেন। এই যে টিচার যে লেকচার দিচ্ছে টপিকটার উপর, ওয়াই, আমার এটা প্র্যাকটিক্যালি কোন কাজে লাগবে, প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, সেইটা আগে বুঝতে হবে। এবং ফাংশনটা কি, একটার সাথে আরেকটা টপিকে কম্পেয়ার করতে হয়। এখন বোঝেন, এখানে বলছে যে মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হেল্পিং। হেল্পিং মানে কি?
হেল্পিং মানে সাহায্যকারী। সাহায্যকারী মানে কি? সাহায্যকারী মানে যে ভার্বটা অন্য আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, অন্য আরেকটা ভার্বের পূর্বে বসে, আগে বসে, এটাকে বলা হয় অক্সিলারি বা হেল্পিং। এখন টেন্সের স্ট্রাকচারে আমাদের কিছু পরিচিত অক্সিলারি ভার্ব আছে না? যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এরা কন্টিনিউয়াস টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা পারফেক্ট টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ডু, ডাজ, ডিড, এরা ইনডিফিনিট টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এই ভার্বগুলোর পর কিন্তু আরেকটা ভার্ব থাকে। কখনো সেই ভার্বের সাথে আইএনজি, ডি, ইডি, টিএন, এরকম মেইন ভার্বের ফর্মের চেঞ্জ থাকে। এগুলো কোথায় হয়? টেন্সের স্ট্রাকচারে। আর এই যে ভার্বগুলো আপনারা দেখছেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোকে বলছে মডাল অক্সিলারি। মানে এরাও ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এর মতোই অক্সিলারি বা হেল্পিং ভার্ব। এরাও অন্য আরেকটি মেইন ভার্বের পূর্বে বসে, কিন্তু এই ভার্বগুলোর পর যে মেইন ভার্বগুলো বসে সেটা কখনো অর্থের ফর্মের পরিবর্তন করে না। অর্থাৎ টেন্সের স্ট্রাকচারে যেমন মেইন ভার্ব এক একটা টেন্সে এক এক ধরনের মেইন ভার্ব বসে, মডাল ভার্ব শেখার একটা সুবিধা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটার পরিবর্তন হয় না। এখন টেন্স তো 12টা সেন্স দেয়। এগুলো কোন ধরনের? এরা আলাদা ক্যাটাগরির এক ধরনের সেন্টেন্স ক্রিয়েট করে। মেইনলি মডাল মডাল ভার্ব প্রোভাইডস পসিবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, হ্যাঁ, প্রবাবিলিটি ইন দ্য সেন্টেন্সেস। বুঝলেন কথাটা? দেখেন, ওই যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর কথা বলছি বা ডু, ডাজ, ডিড, ওগুলোকে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় যখন অন্য কোনো ভার্ব থাকে না। আমি একটা মিনিট একটু দেখাই দিই জায়গাটা। দেখেন, এগুলো দেখতে হয়, এরকম ক্লাস অনেক পাবেন, বাট এই যে ব্যাকগ্রাউন্ড যে নলেজটা, এইটা কেউ আপনাকে দিবে না। আর এটা নিতে না পারলে এই লেকচার গুলো শুনে, দেখে, শিখে ধরে রাখা যায় না কখনো। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা বোঝেন। ক্লাস তো ফ্রিতেই করছেন, এই ক্লাসগুলোর জন্য তার কোনো টাকা পয়সা দিচ্ছেন না। যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, ধৈর্য থাকে, যদি মনে হয় আমি ইংরেজি ভাষাটা শিখবো, একটা ক্লাস করে যান, মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে ইংরেজি পড়াইছিল বা দেখাইছিল, এতটুকু বলতে পারি। সেইভাবেই আমি পড়াই, প্রত্যেকটা বিষয় অনেক পরিশ্রম করে শিখিয়ে থাকি। দেখেন, যেটা বলছি সেটা হচ্ছে, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে আই ডু দা ওয়ার্ক, কথাটা বুঝুন, আমি কাজ করি, এখানে ডুটা কিন্তু মেইন ভার্ব, এই ডু কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না। আবার আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা ইনডিফিনিট, হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নেই। সাবজেক্টের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ হ্যাভ মানে আছে, ডু মানে করা। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো? যে তুমি কি ইংরেজি শেখো? অথবা আমি যদি এরকম একটা বাক্য লিখি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি? আই হ্যাভ ডান দা ওয়ার্ক মানে আমি কাজটা করেছি, অর্থাৎ ডু মানে করা, এর পাস্ট পার্টিসিপল ডান, এই ওয়ার্ডটাই কিন্তু এই বাক্যে অর্থ দিচ্ছে। আমরা জানি যে হ্যাভ মানে আছে, বাট এই আছে শব্দটা কি প্রকাশ পাচ্ছে কোথাও? এই বাক্যটা যখন আমি ট্রান্সলেট করছি বা করতে যাচ্ছি, কোথাও আছে কথাটা প্রকাশ পাচ্ছে? আমি জানি ডু মানে করা, কিন্তু এই বাক্যটাকে আপনি যখন বাংলায় অনুবাদ করছেন, ডু ভার্বের যে অর্থ বাংলাটা কর আকারেরা করা, এই করা অর্থ কোথাও কি এখানে প্রকাশ পায়? ডু ইউ লার্ন ইংলিশের বাংলা হচ্ছে তুমি কি ইংরেজি শেখো। তুমি কি ইংরেজি শেখো, লার্ন মানে শেখা। এই যে মেইন যে ভার্ব, এই ভার্বটাই মূলত অর্থ দিচ্ছে। তাহলে ডুটা কেন? ডুটা জাস্ট কোশ্চেন করার জন্য, জাস্ট প্রশ্ন করার জন্য ব্যবহৃত হচ্ছে। এই হ্যাবটা এখানে জাস্ট সেন্সটা মেনটেন করার জন্য, জাস্ট এই বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এটা অক্সিলারি ভার্ব হিসেবে করছে। অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, দ্যার ইজ নো মিনিং, এদের কোনো অর্থ থাকে না। বুঝবো কিভাবে? অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। আর এরা যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন এদের নিজস্ব অর্থ আছে, এদের ফর্ম আছে, অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো এরা বসতে পারে। বুঝতে পারছেন? এখন যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে, দেখেন, আই হ্যাভ ডান দা ওয়ার্ক এর মানে আমি কাজটা করেছি। এখন আমি যদি এরকম একটা কথা বলি যে আই ক্যান ডু দা ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি কাজটা করতে পারি। তাহলে এখানে দেখেন, ক্যানটা অক্সিলারি ভার্ব, ডুটা মেইন ভার্ব, রাইট? কিন্তু এই বাক্যে কিন্তু দুটো ওয়ার্ডেরই অর্থ প্রকাশ পাচ্ছে। আমরা জানি ক্যান মানে পারা, ডু মানে করা। তো আমি এই বাক্যটার বাংলা বলছি আমি করতে পারি, কি কাজটি করতে পারি। অর্থাৎ তার মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার আছে।
সেখানেও অক্সিলারি ভার্ব আছে যেগুলো মেইন ভার্বের পূর্বে বসে। ওই অক্সিলারি ভার্ব গুলো কখনো কোনো অর্থ দেয় না, দ্যার ইজ নো মিনিং, জাস্ট সেন্সটা মেনটেন করে বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। কিন্তু এই মডাল ভার্ব গুলো, এগুলো অক্সিলারি, এরাও একটা মেইন ভার্বের পূর্বে বসে, বাট প্রত্যেকটা সেন্টেন্স এই ভার্বগুলো একটা অর্থ দেয়, এবং এই মডাল ভার্বের অর্থ অনুযায়ী মূলত মেইন ভার্বের সঙ্গে সেন্টেন্সের অর্থের পরিবর্তন ঘটে। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শেখার আগে প্রত্যেকটা মডাল ভার্বের অর্থ জানতে হবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে। এই যেটা দেওয়া যে ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, মে মানে সম্ভাবনা অর্থে, এই মিনিংটা আগে জানতে হবে। তাহলেই মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করা পসিবল হবে ভালোভাবে। যেমন এইখানে দেখেন, এইখানে কি বলছে, আমি স্লাইডটা বড় করি, ইউ ক্যান সি, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এইখানে কি বলছে একটু মনোযোগ দেন। দেখেন, গত ক্লাসে যারা উপস্থিত ছিলেন আমার টেন্সের ক্লাসে, সেখানে আমি এরকম টেবিল দেখিয়েছিলাম, এখানেও আছে। এগুলো আমার লেখা যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামু, এই বইটাতে এইরকম সুন্দরভাবে ডেকোরেট করে প্রত্যেকটা পেজে আমি এই মডাল ভার্ব টেন্স এর ব্যবহারগুলো দিয়েছি। ইংরেজি কত সহজে শেখা যায়, একবার যদি কেউ ওই বইটা পড়েন আপনি বুঝতে পারবেন। তো দেখেন, যে কথাটা বলছি, এখানে প্রথমত সাবজেক্ট আছে। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, তো সাবজেক্ট, সাবজেক্টের পরে মডাল ভার্ব গুলো আছে। এগুলো কি বলছি বলতো, মডাল মানে কি, মডাল অক্সিলারি মানে হেল্পিং, হেল্পিং মানে মেইন ভার্বের পূর্বে বসে, অর্থাৎ এদের পরে অবশ্যই অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। তাহলে এইখানে মেইন ভার্ব গুলো আছে স্পিক, রাইট, সিং, প্লে, ডিসকভার। কিন্তু এখানে চেঞ্জটা কোথায়, চেঞ্জটা হচ্ছে টেন্সের স্ট্রাকচারে। এক এক টেন্সে যেমন এক এক ধরনের মেইন ভার্বের ফর্ম ছিল, কোথাও স্পিক ছিল, কোথাও স্পিকিং, কোথাও স্পোকেন, কোথাও স্পোক, এরকম ছিল না, কোথাও রাইট, কোথাও রোট, কোথাও রিটেন, কোথাও রাইটিং। কিন্তু এইখানে যে মডেলই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসবে। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসলে অবজেক্ট বা বাকি যে অংশটা অটোমেটিক্যালি চলে আসে। ওকে, তাহলে আমি যদি একটু প্র্যাকটিস করি, মনোযোগ দিয়ে দেখেন। আই ক্যান স্পিক ইংলিশ, এখানে মূলত মডাল ভার্বের অর্থ অনুযায়ী কথার অর্থের পরিবর্তন হয়। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। অর্থাৎ ক্যান মানে পারা, মনোযোগ দিয়ে বোঝেন, কুড মানে পারা অতীত অর্থে। তো এই পারাটা হচ্ছে অ্যাবিলিটি অর্থে পারা, সামর্থ্য অর্থে পারা। যেমন আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড, আমার দম আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তাই পারি। সো এখানে আমি ক্যানের ব্যবহার করছি। আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমার দম আছে, শক্তি আছে, তাই আমি পারি, ক্যানের ব্যবহার করছি। কিন্তু যদি সম্ভাবনা অর্থে পারা বোঝায়, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। অর্থাৎ এখানেও বলছি পারে, ওখানেও বলছি পারে। সো অ্যাবিলিটি অর্থে পারা বোঝাতে ক্যান, পসিবিলিটি অর্থে পারা বোঝাতে মে। এখন এই সেন্সে আমি কোথায় ব্যবহার করতে পারি, যেমন আমার মেইন ভার্ব থাকবে স্পিক, তো আমি ক্যানের ব্যবহারও করতে চাই, মে এর ব্যবহারও করতে চাই। কিভাবে করতে পারি, আমি যদি বলি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, অর্থাৎ ইংরেজি বলার আমার একটা অ্যাবিলিটি আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে, এই ল্যাঙ্গুয়েজটা আমার ভিতরে আছে, দ্যাট ইজ মাই স্কিল, আই হ্যাভ দ্যাট, ফর দ্যাট রিজন আই ক্যান স্পিক ইংলিশ। বুঝতে পারছেন? আর মে কখন ব্যবহার করব, যেমন মনে করেন এখন আমি আপনাদের সামনে বাংলায় লেকচার দিচ্ছি, এই যে কথাগুলো বলছি, লেকচার দিচ্ছি, বাংলায় দিচ্ছি না। এখন আমি যদি বলি, এই যে কথা বলতেছি, যে আমি তো এখন আপনাদের সামনে বাংলায় কথা বলছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি, আমি কিন্তু এখন আপনাদের সামনে ইংরেজিতে লেকচার দিব বা দিতে পারি। দিতে পারি মানে কি, এই যে দিব, অর্থাৎ পসিবিলিটি, সম্ভাবনা অর্থে আমি বলছি যে আমি বাংলায় বলতেছি, আমি কিন্তু ইংরেজিতে বলতে পারি, মানে বলবো কিন্তু এখন। এই যে সেন্সটা যখন আসে, এটা সিচুয়েশন উপর ডিপেন্ড করে, তখন মে ভার্বের ব্যবহার হয়। যে নাও আই এম talking in Bengali in front of you, but I may speak English in front of you right now. I may speak English. You all know that. Today, in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. So, there is a benefit of learning modal auxiliary verb. When you are going to make
sentences by using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. And modal verb mainly expresses the possibility, probability, ability, obligation in the sentences. We have to learn modal auxiliary verb with carefully so that we can use it, we can apply it in our practical communication, conversation, or daily speaking. For that reason, you have to be attentive in my class. Please be attentive in my class for learning modal auxiliary verb perfect. So that is my English speech. আমি বলছি যে আমি এখন ইংলিশ স্পিচ দিতে পারি, কথা বলতে পারি, অর্থাৎ হয়তো বলবো, তখন কিন্তু আমি এইভাবে মে ভার্বটার ব্যবহার করতে পারি। কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন? এটা সেন্সের উপর ডিপেন্ড করবে। লাস্ট পর্যন্ত থাকবেন, আপনি মডাল ভার্বটা খুব ভালোভাবে শিখতে পারবেন আজকের এই ক্লাসটা থেকে। বোঝা গেল আমি কি কি বললাম? কথা ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? ওকে, ঠিক আছে। ওকে, তারপর দেখেন, আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারব। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, কথাগুলো বুঝবেন, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। হোয়াট আই হ্যাভ সেড, আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই আউট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। সাহস দেখানো অর্থে ডেয়ার টু এর ব্যবহারটা হয়ে থাকে। দেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল, দেন মেইন ভার্বের বেস ফর্ম, দেন অবজেক্ট। এই যেটা বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে। Let's focus here. I can speak English, I could speak English, I may speak English, I shall speak English. Just you have to read it, okay? Then he used to swim in the river in his boyhood. সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, মানে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। সাবজেক্ট হি, ইউজ টু এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, সুইমটা মেইন ভার্ব। সেমি মডাল জিনিসটা মূলত কি আমি বলবো, আমি ওই জায়গাটাতে আসবো, জাস্ট একটু ওয়েট করেন, একটু টাইম দেন। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতেন। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সো এইভাবেই মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স গুলো হয়। এখন ওই যে আমি একটা কথা বলি না, আমাদের কিন্তু শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, আচ্ছা তার আগে যারা টেন্সের ক্লাসে লাস্ট পর্যন্ত ছিলেন আমার সাথে, আমি ওই ক্লাসটিতে আপনাদেরকে বলেছিলাম যে আহ যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য ওই বাক্যের ভিতরে যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়, আর অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, বাকি 10টা টেন্সের স্ট্রাকচারেই থাকে। কারণ মনে আছে কিনা এই কথাগুলো আমি বলছিলাম? তো ওই জায়গাটাতে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। এইখানে কি, এইখানে তো আমার অক্সিলারি ভার্ব আছে, এই মডাল এগুলোই তো অক্সিলারি, তো ভেরি সিম্পল, জাস্ট মডালের সাথে নট বসালে বাক্য নেগেটিভ, মডাল ভার্ব গুলো সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। হ্যাঁ, আই কুডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। আই শুডেন্ট স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত না। আই মাইটেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতামও না। ঠিক আছে? আই শ্যান্ট স্পিক ইংলিশ, অর্থাৎ শ্যাল নট, আমি ইংরেজি বলবো না। আই ওন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো না। আই মাস্ট নট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো না। সো আমি দেখাচ্ছি সবকিছু এখানে দেওয়া আছে, দেখেন। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। জাস্ট একবার একটু প্র্যাকটিস করে ফেলবেন, আর কিছুই না, একবার প্র্যাকটিস করলেই হবে। এরপর দেখেন যে জায়গাটাতে আমি আসবো, ইন্ট্রোগেটিভ কিভাবে করবেন, জাস্ট মডাল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, তাহলে এটা হয়ে যাবে। যেমন হিয়ার ইউ ক্যান সি, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি?
Could we discuss about the matter? আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? আমরা কি বিষয়টি আলোচনা করতে পারতাম? Would you swim in the river? তুমি কি নদীতে সাঁতার কাটতে? তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার? সে কি অবশ্যই একটি ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার? সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ? তাদের কি ইংরেজি বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক? অর্থটা কি? রানা কি কাজটা করতেও পারতো? মাইট রানা ডু দ্য ওয়ার্ক? রানা কি কাজটা করতেও পারতো? উইল রানী ডু দ্য ওয়ার্ক? রানী কি কাজটা করবে? জাস্ট ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। হিয়ার ইউ ক্যান সি সবকিছু এখানে আছে। জাস্ট আপনারা যদি একবার প্র্যাকটিস করতে পারেন, মডাল ভার্ব ভেরি ইজি টু ইউজ। বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে যে অর্থটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এই যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব মেইনলি যে অর্থটা দিয়ে থাকে, মেইনলি যে মিনিংটা প্রকাশ করে থাকে, সেটাই আমি দিয়েছি। কিন্তু প্রত্যেকটা মডাল ভার্ব আবার অনেক ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করতে পারে, অনেক বৈচিত্র্যময় হতে পারে। সেই বৈচিত্র্যের জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আপনারা একটু সামনের দিকে আসি, সেটা কি আমি আপনাদেরকে বলি। দেখেন, এই যে প্রত্যেকটা মডেল বলছি না, ক্যান, কুড, মে, মাইট, এই প্রত্যেকটা মডেলের উপর আবার আলাদা আলাদা এক একটা ক্লাস আছে, যেগুলো আমার পেইড কোর্সের স্টুডেন্টদের আমি এক একটা ক্লাসে অল্প 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 করে বোঝাই। বাট এইখানে তো আপনারা ফ্রি ক্লাস করছেন, আজকে আছেন কালকে নেই। এই জন্য আসেন যেহেতু, আমি সবকিছু দেখাই দিচ্ছি, পরবর্তীতে যখন আমার কাছে থাকবেন না, অন্তত বুঝতে তো পারবেন যে এই টপিকের ভিতরে কি আছে। ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমার ঠিক কোন বিষয়গুলো জানা দরকার। যারা পেইড কোর্সে আসছেন, ভর্তি হয়েছেন, তারা তো আমার কাছেই থাকবেন, আমার সাথেই শিখতে পারবেন সবকিছু। বাট সবাই তো আর আসবেন না, তারা দেখে যান জিনিসগুলো। এই জন্য আমি কিন্তু এই ফ্রি ক্লাসগুলো একটু লং টাইম ধরে নেই, একবারে সবকিছু বোঝানোর চেষ্টা করি। বাট পেইড কোর্সটা এরকম না, পেইড কোর্সটা আরো ওয়েল অর্গানাইজড ওয়েতে হয়। কারণ সেখানে আমি যতটুকু পড়াবো ততটুকুই যাতে আপনি নিতে পারেন, সেভাবেই কিন্তু আমি এগোই। তো দেখেন, যেটা বলছি, আমি প্রত্যেকটা মডেল ভার্ব কিভাবে ডিটেলসে ব্যবহার হয় আমি একটু দেখাই আপনাদের। একটা মিনিট একটু এখানে দেখার চেষ্টা করেন। দেখেন, বলছে ইউজ অফ ক্যান ভার্ব, অর্থাৎ আমরা জানি ক্যান মানে পারা, কিন্তু এই ক্যানের আবার একটা ডিটেলস ইউজ আছে। সেইটা কি? একবার একটু দেখেন, একটু ফোকাস করেন এই জায়গাটাতে। কি বলছে দেখেন, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো স্ট্রাকচার ওয়ান, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটি অ্যাবিলিটি বোঝায়। স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। স্ট্রাকচার থ্রি, ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। কেউ কোথাও থাকতে পারে বোঝায়। স্ট্রাকচার ফোর, ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। এই জিনিসটা মূলত কি, এটা আপনাদের একটু দেখতে হবে। আচ্ছা, আর একটু সামনে আসি। দেখেন, প্রথমত নাম্বার ওয়ান যেটা, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইন জেনারেল ক্যানের যে ব্যবহারটা বা আমরা যেটা জানি সেটাই। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, এইভাবে এটা দেওয়া আছে। আমি যদি আরেকটু সামনে আসি, দেখেন এখানে অনেক কিছু দেখার আছে, একটু ধৈর্য ধরবেন। আমি অনেক ভালো একটা বিষয় নিয়ে কথা বলবো। এই মডেল ভার্বের একটা ডিটেলস ইউজ আছে, সেটা হচ্ছে অনেকে মে, মাইট, শুড, উড এবং ইউজ টু, এই ভার্বের ব্যবহারগুলো সঠিকভাবে জানে না। এদের একটা ডিটেলস ইউজ আছে। বলেন তো কি কি বললাম? মে, মাইট, ইউজ টু, শুড, উড, এই ভার্বগুলো কিভাবে ব্যবহার হয়, এগুলোর সঙ্গে ওই টেন্সের স্ট্রাকচারের একটা কানেকশন আছে। যেমন মনে করেন, আমি একটা বাংলা বাক্য বলি আপনাদের, এটা বলছি এটা নিয়ে, তার আগে একটা বাংলা বাক্য বলি। আহ আপনার একটা মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়ের বিয়েতে আপনার কাছের কিছু রিলেটিভস যাদের আপনি ইনভাইট করেননি, এখন বিয়ে তো হয়ে গেছে, তারা আপনাকে গালিগালাজ করছে। তারা বলছে ওর মেয়েটাকে বিয়ে দিল, আমাকে জানালো না, আমাদেরকে নিমন্ত্রণ করলো না। হি ডিডন্ট ইনভাইট আস, রাইট? এখন আপনি বলছেন, পরে আফসোস করতেছেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। রিপিট আফটার মি, আবার বলি, আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই বাক্যটা আপনাকে ইংলিশে পড়তে হবে। ট্রান্সলেট করতে পারবেন কেউ? আপনারা এখানে যারা আছেন, যে কোনো একজন বলেন তো এই বাক্যটা ইংলিশে কি হতে পারে, আনমিউট করে। আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ওদের তো নিমন্ত্রণ করা হয়নি। হুম? I think my daughter's marriage ceremony. কি বলছেন? Have I should have invited. না, I হয়নি। should have invited my শুড হ্যাভ ইনভাইট না, হয়নি। আর কেউ?
I should have started না, আই শুড হ্যাভ ইনভাইটেড না, এটা না, হয়নি। আর কেউ? I Any should invited. আই হবেই না, ফার্স্টে আই আসবেই না। I should invited my daughter marriage. শুড ইনভাইটেড হয় না, আমি বলছি ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে, বা তাদেরকে নিমন্ত্রণ করা। স্যার বলতে পারি হ্যাঁ বলেন, রিমা আলম বলেন, কে বলতে পারবেন এই বাক্যটা? They should have been invited to my daughter's wedding. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এমডি ইমন, তিনি সঠিক উত্তরটা দিয়েছেন। তিনি কি বলেছেন? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। তাহলে এই যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এই যে 200 জন মানুষের ভিতরে একজন বলতে পারছে কথা, তাহলে এই যে কথাটা তাও সে বলছে পরে, অর্থাৎ আমাকে এই কথাটা যে পারতেছে সে গ্রামার জানে বলে হয়তো বলতে পারছে, কিন্তু সেটা বলতে গেলেও চিন্তা ভাবনা করে বলতে হচ্ছে। কিন্তু আমি ইনস্ট্যান্টলি কিভাবে এই ধরনের কথাগুলো বলতে পারি কমিউনিকেশনের জন্য, কনভারসেশনের জন্য, স্পিকিং এর জন্য, এইটাই আমি আপনাদেরকে দেখাবো। এই ডিটেলস জায়গাটাতে কেউ আসে না মডেলে। এই যে জিনিসটা দেখাচ্ছি এটা কিছুই না, আমি ধারাবাহিকভাবে যেতে হয় এই জন্য এগুলো দেখাইতে যাচ্ছি। একটু ওয়েট করেন, আমি ওই জায়গাগুলো নিয়ে আমি কথা বলবো। খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স যেগুলো মডেল ইউজ করে, মডেলের প্যাসিভ ইউজ করে আমরা বলে থাকি বাংলায়, আমাদের কমিউনিকেশন করতে হয়, কনভারসেশন করতে হয়, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা এটা পারি না। তো সেই সেই জায়গাগুলো নিয়ে আমি কনসেপ্ট দিব, জাস্ট একটু ওয়েট করেন। দেখেন এখানে আরেকটা কথা বলছে, ক্যান মানে পারা, তাই না? কিন্তু এই ক্যান ভার্বটি আবার আরেকটা সেন্সে ব্যবহৃত হয়। ওই যে বললাম মডেল ভার্ব বৈচিত্র্যময়, জাস্ট একটা মাত্র মিনিংই থাকবে না। এই ক্যান শব্দটি আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বলেন তো কি বললাম? অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্যানের ব্যবহার হয়। অর্থাৎ কেমন সেটা, অর্থাৎ এখানে আপনার ভুলে যেতে হবে ক্যান মানে পারা। এখানে এই ক্যানের সাথে আরো দুইটা ভার্ব আসে, কুড এবং উড। প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব মিনিং আছে। কুড মানে পারতো বা পারতাম, উড মানে কোনো কিছু হতো, করতো, যেত, খেত। কিন্তু এই ক্যান, কুড এবং উড, এই তিনটা ভার্ব তাদের নিজস্ব মিনিং এর পাশাপাশি, বুঝবেন, অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন। কেমন সেটা? যেমন ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে? আমি বলছি বসবে, তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে আপনি এখানে উইলের ব্যবহার কেন করছেন না, যে উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, ক্যান দিয়ে কেন করবো? এর রিজন আছে। এটা হচ্ছে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, ইংরেজদের থেকে আসে, ব্রিটিশদের থেকে আসছে। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, কমিউনিকেশন করছেন, আপনার অ্যাপ্রোচটা কেমন, সিচুয়েশনটা কেমন, এর উপর ডিপেন্ড করে বলতে হয় আপনি সেখানে ক্যানের ব্যবহার করবেন, কুডের ব্যবহার করবেন না উডের ব্যবহার করবেন। অর্থাৎ যদি কথাটা কাউকে রিকোয়েস্ট করে বলেন যে তুমি কি একটু আমার পাশে বসবে, তখন ক্যান ইউ সিট বিসাইড মি। অ্যাজ ইউজুয়াল বললে উইল ইউ সিট বিসাইড মি। আবার কাউকে যদি ফর্মালিটিস মেনটেন করে বলেন, পলাইটলি বলেন, আপনার সিনিয়র রেসপেক্টেড কোনো পার্সন হয়, অফিসার, টিচার, বস, তখন ক্যানের পরিবর্তে কুড বা উডের ব্যবহার করতে হয়। কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন? উড ইউ সিট বিসাইড মি। অর্থাৎ ক্যানটা ইনফর্মাল মিনিং দেয়, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। আর উড এবং কুড ফর্মাল মিনিং দেয়, পলাইটনেস ক্রিয়েট করে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, এটা রিকোয়েস্ট করে বলা, হ্যাঁ, যে তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবেন, লাঞ্চ করবেন। ওকে, সেই বিষয়টা মনে রাখবেন যে ক্যান মানে আমরা জানি পারা, বাট ক্যান, কুড এবং উড আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্যানটা ইনফর্মাল মিনিং দেয়, কুড এবং উড ফর্মাল মিনিং দেয়। এগুলো যারা আসবেন পেইড কোর্সে আমি ডিটেইলসে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। এরপর দেখেন এখানে আছে স্ট্রাকচার 2, ক্যান বি প্লাস নাউন। এর মানে কি? এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝা, অর্থাৎ ক্যান মানে আমরা জানি পারা, আর এই যে বি, এটা একটা ভার্ব, এটা একটা মেইন ভার্ব। এই ভার্বটার দুইটা মিনিং দেয়, মনে রাখবেন। এই বি ভার্বের উপর একটা ডিটেইলস ক্লাস আছে, এই ফ্রি ক্লাসের ভিতরেই আমি দেখাবো। এই বি এর দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা।
কি বললাম বলেন তো, হওয়া এবং থাকা। বি এর পরে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। কেমন সেটা? হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। তাহলে এখানে বি এর মানে পারা, ক্যান এর মানে, বি এর মানে হওয়া, ক্যান এর মানে পারা। ক্যান বি মানে হতে পারে। এইবার দেখেন ক্যান বি প্লাস পজিশন, স্ট্রাকচার 3, অর্থাৎ কেউ কোনো জায়গায় থাকতে পারে। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। অর্থাৎ বি এর পরে যদি প্লেস থাকে আর এই প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রিপজিশন বসে, এটা নির্দিষ্টতার উপর ডিপেন্ড করে। আর তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট বসে, সেটা প্রিপজিশনের ডিটেলস ক্লাসে আমি দেখাবো। তো দেখেন, হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। এরপর ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে। শি ক্যান হ্যাভ আ গার্ডেন, তার একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। এই হচ্ছে ক্যান হ্যাভ এর ব্যবহার। তাহলে মনে রাখেন, বি এর মানে হওয়া বা থাকা, আমার হ্যাভ এর মানে হচ্ছে অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা। সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, ক্যান বি। সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারে, ক্যান হ্যাভ, পজেস করা বোঝায়। এরপর দেখেন, এইভাবে ক্যানের পর কুড ভার্বটারও এরকম ব্যবহার আছে, যে আই কুড ডু দা ওয়ার্ক, আমি করতে পারতাম। বা আই কুড বি আ ডক্টর, আমি ডাক্তার হতে পারতাম। আই কুড বি আ টিচার, আমি শিক্ষক হতে পারতাম। বা এই যে বাক্যগুলো, হি কুড বি অ্যাট দ্য পার্ক, সে পার্কে থাকতে পারতো। দে কুড বি ইন দ্য ফিল্ড, তারা মাঠে থাকতে পারতো বা কারো অধিকারে কিছু থাকতে পারতো। রুমা কুড হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারতো। হি কুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারতো। এরকম এখানে অনেক কিছুই আছে। আমি মেইন যে পার্টটাতে আসবো সেইটা নিয়ে একটু কথা বলি, খুব বেশি টাইম নষ্ট করব না। এখানে দেখেন এই যে মে মাইটের ব্যবহার। এই মে মাইটটা ব্যবহার করতে গেলে এখানে কয়েকটা ফর্ম আছে মে মাইটের। একটু এই জায়গাটা বলছেন, বলছে যে মে বি মাইট বি, মে হ্যাভ মাইট হ্যাভ, মে হ্যাভ বিন মাইট হ্যাভ বিন, মে হ্যাভ হ্যাড মাইট হ্যাভ হ্যাড। মনে করেন এইরকম ফর্ম যদি আপনি কোথাও দেখেন, একটা প্যাসেজ রিডিং করতে যাচ্ছেন, এরকম একটা ফর্ম আপনার আছে, আপনি একটা সেন্টেন্স পড়ে তার অর্থ কিভাবে বের করবেন যদি এদের পারফেক্ট ডেফিনেশনটা আপনি না বোঝেন? পারবেন? পারবেন না। তো এখানে সেটা ডিটেইলস ব্যবহার আছে। এই যে আমার এই পিডিএফ ফাইলগুলো, আমার বইটাতেও প্রত্যেকটা মডেল ভার্বকে এইভাবে সুন্দর করে অর্গানাইজ করা আছে। এখন আমি যদি এখন এইভাবে আপনাকে পড়াতে যাই এখান থেকে, তাহলে অনেক সময় চলে যাবে। আমি একবারে দেখাই দিব একটা ব্যবহার, যেটা দেখলে একসাথে সবগুলো মডেল ভার্বের ব্যবহারটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখেন মে হ্যাভ হ্যাড এর ব্যবহার। এই মে হ্যাভ হ্যাড ঠিক কোন সেন্সে বসে, এটা একটু দেখাই দিই। দেখেন, এগুলো যদি আপনার জানা না থাকে, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে প্রফেশনালি ব্যবহার করবেন, ইউজ করবেন, একবার ভাবেন তো। এই দেখেন, হি মে হ্যাভ হ্যাড আ গুড পজিশন ইন হিজ জব, এর বাংলা অর্থটা কি? এর বাংলা অর্থটা হচ্ছে তার চাকরিতে ভালো একটা পজিশন, ভালো একটা পোস্ট থাকতে পারতো। বাট হি নেভার ওয়ার্ক হার্ড, কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। অর্থাৎ এই স্ট্রাকচারের ডেফিনেশনটা কেমন জানেন? যে মে হ্যাভ হ্যাড তখনই বসে যখন কোনো ব্যক্তি কিছু করতে পারতো, কারো কোনো কিছু হতে পারতো, বাট হয়নি কোনো একটা রিজনে। কি বললাম বলেন তো? কোনো ব্যক্তি বা কারো কোনো কিছু হতে পারতো বা কেউ কিছু করতে পারতো, বাট পারেনি, কাজটা হয়নি কোনো একটা রিজনে। এইখানেই, এই সেন্সেই মে হ্যাভ হ্যাড বসে থাকে। দে মাইট হ্যাভ হ্যাড আ গুড রিলেশনশিপ বাট নান অফ দেম ওয়াজ লয়াল টু ইচ আদার। মানে কি? তাদের ভালো একটা সম্পর্ক থাকতে পারতো, বাট কেউ কারো প্রতি বিশ্বস্ত ছিল না। ইউ মাস্ট হ্যাভ হ্যাড সামথিং বিফোর গোয়িং টু জিম, এখানে হ্যাড এর মানে খাওয়া বোঝাচ্ছে, যে তুমি জিমে যাওয়ার আগে কিছু একটা খেয়ে যেতে পারো। তো এই যে সেন্স গুলো, এগুলোর ব্যবহারটা কিভাবে হয়, আর ওই যে একটা বাংলা বাক্য বলছিলাম না, সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। একটু এই জায়গাটাতে ফোকাস দেন। আমি একটা ভার্ব নিয়ে কথা বলি, একটা দিয়ে সবগুলো ক্লিয়ার করে দেবো। এই দেখেন, শুড। মনে করেন এই যে শুড, এই শুড এর বাংলা অর্থ কি? শুডের বাংলা অর্থ হচ্ছে উচিত। এখন এই শুডের কয়েকটা ফর্ম আছে, শুড, শুড বি, শুড হ্যাভ বিন। আমি যদি আপনাকে এইখান থেকে এক ঝলকে একবার একটু দেখাই, দেখেন এই যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান, আই শুড গো নাও। আবার শুড বি প্লাস নাউন,
মিনা শুড বি অ্যাট হোম নাও। আবার শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও। এগুলো কি পড়ে পড়ে মুখস্থ রাখা সম্ভব? কতজন এই স্ট্রাকচার পড়বে, কতজনের এগুলো মনে থাকবে? কিন্তু আমি এগুলো দেখাই এবং আপনাকে মনে রাখতে বাধ্য করব। কারণ কি? কারণ এগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল কনভারসেশন, স্পিকিং, রাইটিং এ আমি অ্যাপ্লাই করে দেখাই। তাহলে দেখেন, শুড বি এর পরে V1, শুড বি এর পরে নাউন, শুড বি এর পরে প্লেস, শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি, আবার শুড বি এর পরে V3। এগুলো সে কি, কোন পজিশনে, কিভাবে হয়? শুড হ্যাভ প্লাস V3, দেখছেন? শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই যে সেন্স গুলো, শুড হ্যাভ বিন প্লাস V3, এইসব সেন্স কি? দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, বাংলা অর্থটা কি? এগুলো কি মনে হয় জানার প্রয়োজন নেই? আপনি ইংলিশ কেন পারেন না জানেন? এই জায়গাগুলোতে আসেন না তাই। এই যে বাক্যগুলো দেখছেন, এই বাক্যগুলোর যে বাংলা অর্থ, সেই বাংলা অর্থগুলো আপনি বাংলায় আপনার ডে টু ডে লাইফে যে কোনো কনভারসেশনে হর হামেশা ব্যবহার করেন। বাট আপনি তো জানেন না যে তার ইংলিশ স্ট্রাকচারটা ঠিক এইরকম। ইংলিশে সেই কথাটা ট্রান্সফর্ম করতে গেলে আমার এই ফর্মটা লিখতে হবে। কতজন জানে? সেটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই হচ্ছে রিজন। তো আমি এই শুডের ব্যবহারটা একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আপনাকে দেখাই। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, শুড। এই শুড মানে আমরা জানি উচিত, বাট ওই টেন্সটাকে মেনটেন করে এই শুডের কিছু ফর্মস, টেন্সকে মেনটেন করে সেটা কেমন দেখেন। মনোযোগ দিয়ে দেখেন, এইটা যদি কেউ দেখতে পারেন জাস্ট 10 মিনিটে ক্লিয়ার করে দিব। 10 মিনিট যদি কেউ মনোযোগ দিতে পারেন এবং যে কথাটা বলছি এটা যদি কেউ নিতে পারেন, এই মডাল ভার্ব নিয়ে আপনার সারা জীবন আর কোনো সমস্যা থাকবে না। হি শুড ডু দা ওয়ার্ক, বোঝেন? তার কাজটা করা উচিত। একটা বাক্য, এই বাক্যটাকে আবার রিভার্স করা যায়। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন, সরি, দ্য ওয়ার্ক শুড বি ডান। তার কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান মানে এই কাজটা করা উচিত। আবার দেখে, হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার দেখেন, হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। আবার দেখেন, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। আবার দেখেন, এইটা কিসের স্ট্রাকচার যে শুড বি ডুইং? এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস মুভ। এখানে শুড এর সাথে আপনি যে বললেন মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না, ফর্মের কিন্তু চেঞ্জ হয়নি। ভার্ব কিন্তু এখানে মূলত এই বি, শুডের পরে যে ভার্বটা সেটা তো বি ভার্বই আছে, তাই না? তো এই সেন্সটা কি, শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি। আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মনে করতে পারেন। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার কি জানেন? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ডেফিনেশন কি? কোন একটা কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন সে বই পড়তে থাকবে, হি উইল বি রিডিং বুক। তারা কাজ করতে থাকবে, দে উইল বি ডুইং ওয়ার্ক। তো কোন একটা কাজ করতে থাকবে না বলে করতে থাকা উচিত, তখন আমি শুড এর ব্যবহার করতে পারি। তোমার খবরের কাগজ পড়তে থাকা উচিত, ইউ শুড বি রিডিং নিউজ পেপার। তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং ইংলিশ। দ্যাট ইজ দ্য সেন্স। ওকে, এবার দেখেন, হি শুড হ্যাভ এর কাছে আসবো। তার একটা গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ আ কার। তার একটা গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার এই কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। আবার দেখেন, আরেকটা সেন্টেন্স লিখি, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত।
এই যে বাক্যগুলো লিখলাম না, এই বাক্যগুলোর মিনিং বা অর্থ যদি একবার কেউ বুঝতে পারে, তার আর এই মডাল ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেটা কেমন দেখেন, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, সাজাতে দেন। এখানে টোটাল আমি বাক্য লিখছি কয়টা? 11টা। এই যে 11টা সেন্টেন্স আপনারা দেখছেন, এই 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং আপনারা যে বলতে পারবেন, তার মডাল ভার্ব নিয়ে কোথাও কোনোদিন কখনো আর কোনো সমস্যা থাকবে না। মডাল ভার্বের সেন্স হচ্ছে জাস্ট এগুলোই, এর বাইরে কিছু না। এইখানে শুডের পরিবর্তে আপনি নতুন যে কোনো মডেল ব্যবহার করেন, সেইভাবে অর্থ আসবে। আমি একবার আগে এটার বাংলা অর্থ বলি, পরে এটা চেঞ্জ করে দেখাচ্ছি, বোঝেন। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত ছিল। এই যে বললাম না, যে পারবে এটা বলতে বা এই সেন্স যেটা বুঝবে যে কোন, এই যে বাক্যটা লাস্টেরটা, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স, যে শুড হ্যাভ বিন প্লাস ডুইং। মানে কি এটা? মানে এটা তো আমি জাস্ট স্ট্রাকচার লিখলাম। এবার আমি যদি প্র্যাকটিক্যাল পারপাসে আপনাকে বলি, কিছু রিয়েল লাইফ সেন্টেন্স আপনার সামনে তুলে ধরি, তাহলে আপনি কিন্তু বিষয়গুলোকে রিয়েলাইজ করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন। যেমন মনে করেন, এই যে আপনি ইংরেজি শিখতেছেন, এখন আপনি বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছেন বা শিখতেছেন, কিন্তু শিখতে পারছেন না, শেখাটা শেষ হচ্ছে না। তো আমি অ্যাজ আ টিচার আপনাকে এই পরামর্শটা দিচ্ছি, এটা এই অ্যাডভাইসটা দিচ্ছি যে ইংরেজি আপনার ইংরেজি শিখতে থাকা উচিত অনেক সময় ধরে, লং টাইম নিয়ে আরো সময় নেন, হাল ছেড়ে দিয়েন না। আমি বলছি যে আপনার ইংরেজিটা শিখতে থাকা উচিত, ডোন্ট গিভ আপ। হ্যাঁ, তাহলে আপনি কি বলতে পারেন? যে ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ আনটিল ইউ কমপ্লিট দিস ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন কেউ কি বললাম? এই যে শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং, অর্থাৎ একটা টাইম নিয়ে, দীর্ঘ সময় নিয়ে কাজটি করতে থাকবো না, করতে থাকা উচিত। এই সেন্সে এই শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। আর ওই যে একটা বাক্য বলছিলাম না, যে তাদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল, এটা কোন সেন্সে আসে জানেন? এই দেখেন, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। তাহলে আমি যদি বলি আমার মেয়েটাকে বিয়ে দিছি, এখন আমার কাছের কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়নি, ইনভাইট করা হয়নি। তো এই যে আমি কথাটা যদি, এই কথাটাও যদি বলি যে ওদের তো দাওয়াত করা হয়নি আমার মেয়ের বিয়েতে, এটার ইংলিশ কি জানেন? দে ওয়ার নট ইনভাইটেড, হ্যাঁ, ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, অথবা প্রেজেন্ট পারফেক্টেও বলা যায় যে দে হ্যাভ নট বিন ইনভাইটেড। এখন আমি বলছি যে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তখন আমাকে বলতে হচ্ছে শুড হ্যাভ বিন দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এই দেখেন, ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। তাহলে দেখেন, দা ওয়ার্ক, এইটা কি? এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ, এটা প্যাসিভ। যারা প্যাসিভ ভয়েসের সঠিক ব্যবহার জানেন না, আগামীকাল ফিফথ ফ্রি লাইভ ক্লাসে আমি প্যাসিভ নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস নিব। বাই ছাড়া প্যাসিভের ব্যবহার, প্র্যাকটিক্যালি প্যাসিভের ব্যবহার কিভাবে করতে হয়, কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন, দেখবেন প্যাসিভ নিয়ে আপনার কোনো ধরনের জটিলতা থাকবে না। এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব কতটা সেটা আমি একদম ফার্স্ট ক্লাসে কিন্তু আপনাদেরকে বলেছিলাম। তো দেখেন, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড মানে কি? তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। দে দা ওয়ার্ক শুড হ্যাভ বিন, তাহলে এই যে শুড হ্যাভ বিন প্লাস ডান, শুড হ্যাভ বিন প্লাস ইনভাইটেড, এই 8 নম্বর স্ট্রাকচারে ওই কথাটা আসে। এখন আমরা তো শুধু রুলস আর স্ট্রাকচারই পড়ি, আমরা কি কখনো এইরকম ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স নিয়ে কল্পনা করি বা ভাবি? ভাবি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। আর আমাদের এই মডাল ভার্ব শুধু শুট মানে উচিত, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, এইটুকু শিখে রাখলে হবে না, ভিতরে আসতে হবে, ইন ডিটেলসে এই বিষয়গুলোকে জানতে হবে। এই যে শুড হ্যাভ বিন প্লাস ভি3 কেন দিলাম? এটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। বলেন তো কি বললাম? পারফেক্টের প্যাসিভ, এই জন্য শুড হ্যাভ বিন প্লাস ভি3 এটা বসে থাকে। এই সেন্স গুলো তো একদিনে তো ক্লিয়ার করা যায় না, কত কথা একদিনে বলা যায় বলেন? আবার দেখেন, এই যে দ্য ওয়ার্ক শুড বি ডান,
এটা ইনডিফিনিটের প্যাসিভের সেন্স। আবার দেখেন হি শুড বি এ ডক্টর, এটা কিন্তু জাস্ট শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ, এটা কিন্তু ইনডিফিনিট টেন্সের একটা সেন্স। কিন্তু এই যে বাক্যটা যে হি শুড হ্যাভ বিন আ ডক্টর, এই যে এটাও কিন্তু আমার কোনো প্যাসিভ ভয়েস না। এইখানে বি এর পাস্ট পার্টিসিপল বা V3 হচ্ছে বিন। যেমন হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এই যে স্ট্রাকচারটা 7 নাম্বার, ওই সেম স্ট্রাকচার হচ্ছে এই 9 নাম্বার বা 10 নাম্বার। অর্থাৎ এক্সটেনশনে প্লেস থাকলে আমার বিনের মানে থেকেছে যে হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, মানে তার বাড়িতে থাকা উচিত ছিল। আর পার্সন থাকলে হওয়া, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। অর্থাৎ এই যে বিনটা, এটা কিন্তু আবার কোনো প্যাসিভ না। এই যে বিনটা, এটা এখানে মেইন ভার্ব, শুড হ্যাভটা অক্সিলারি আর এই বিনটা মেইন ভার্ব। এগুলো কেউ বোঝেন? আবার এখানে শুড হ্যাভ বিনের পরে আরেকটা V3 হচ্ছে যখন প্যাসিভ হচ্ছে, তার মানে এই যে 9, 10 বা 7, এই যে স্ট্রাকচার গুলো, এগুলো কিন্তু সবই অ্যাক্টিভ, নট প্যাসিভ। এগুলো বুঝতে হয়, এগুলো আমি বলবো, আপনাদেরকে বুঝাবো। এরপর যেটা বলছিলাম, এই সুরের পরিবর্তে আপনি নতুন মডেল নেন, এই সুরের পরিবর্তে আপনি বলেন হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজ করতে পারে। হি মাস্ট ডু দা ওয়ার্ক, সে অবশ্যই করবে। হি শুড হি কুড ডু দা ওয়ার্ক, সে করতে পারতো। বলা যায় না হি কুড ডু দা ওয়ার্ক, হি উড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতো। এখানে বলেন দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দা ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। অর্থাৎ স্ট্রাকচার বা সেন্স আমি এই যে কয়টা লিখেছি এই কয়টাই। এখানে আপনার কি করতে হবে, অর্থ অনুযায়ী মডাল ভার্বের পরিবর্তন করেন, আপনার নতুন সেন্টেন্স তৈরি হবে। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা হবে। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। হি ক্যান বি এ ডক্টর, ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, ডাক্তার হতে পারতো। হি মাস্ট বি এ ডক্টর, অবশ্যই হবে। হি নিড টু বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া প্রয়োজন। হি উড বি এ ডক্টর, ডাক্তার হতো। এটা আপনি যে মডেল ব্যবহার করেন সেইভাবে আপনার অর্থটা চলে আসবে। আমি জানি না আপনার বিষয়টা বুঝতে পারছেন কিনা বা নিতে পারছেন কিনা। সব থেকে বড় কথা এটা, এই পরিবর্তন করা বা চেঞ্জ করা এটা পরের কথা। এই যে 11টা বাক্য আমি লিখলাম, এটা আমি আমার স্টুডেন্টদেরকে যারা পেইড কোর্স থাকে প্রত্যেককে প্র্যাকটিস করাই। এই যে 11টা বাক্য একবার যদি কেউ এটা মনে রাখতে পারে, ধরতে পারে, প্র্যাকটিস করতে পারে, তার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সুরের পরিবর্তে নতুন মডেল বসালে নতুন সেন্টেন্স হয়। সেন্স এই কয়টাই, এর বাইরে না। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মিনিং এবার আপনি ভেবে দেখেন আপনি করতে পারছেন কিনা। আবার বলছি, হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। দা হি শুড বি ডুইং দা ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। অর্থাৎ শর্ট টাইমের জন্য বা ইনস্ট্যান্টলি কোনো কাজ করতে থাকা উচিত, শুড বি ডুইং। আর লং টাইমের জন্য কোনো কাজ করতে থাকা উচিত, শুড হ্যাভ বিন ডুইং। যেমন তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। তারা সকাল থেকে ফুটবল খেলছে, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। দ্যাট ইজ দ্য সেন্স। ওকে, দেন হি শুড হ্যাভ আ কার, তার গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, তার এই কাজটি করা উচিত ছিল। আহ এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। ডাক্তার হয়নি, তো আমি বলছি ওই ছেলেটার ডাক্তার হওয়া উচিত ছিল, ওর যা মেধা, যা ব্রেন। তো হি শুড হ্যাভ বিন আ ডক্টর, মানে এই বিনের পরিবর্তে আপনি কিন্তু এখানে বলতে পারেন বিকাম। হি শুড হ্যাভ বিকাম আ ডক্টর, হওয়া অর্থে যে ভার্বটা আসতে পারে আর কি। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত। তো যাই হোক, আমি জানি না এটা আপনারা কতটুকু বুঝতে পারছেন। এইটা যদি কেউ নিতে পারে, আমি আবারও বলছি, তার ওই মডেল ভার্ব আলাদা করেও পড়া লাগে না, মডেল ভার্ব সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আমি এবার একটু সেমি মডেল নিয়ে কথা বলবো, বাট এই পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনারা কি কেউ আমার কথাটা বুঝতে পারছেন? মানে শেখার দরকার নেই, একদিনে তো আর শেখা যায় না। বাট আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলছি, যেটার উপরে আমি ডিসকাস করছি, যে মডাল ভার্বটা অ্যাকচুয়ালি কি, বা মডাল ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে গেলে ঠিক কোন জায়গাটা জানতে হবে, এই যে ভিতরের যে ডিটেলসটা, এটা কিন্তু সবাই দেখায় না, সবাই পড়ায় না। যেটা আমি করাই দিচ্ছি আপনাদের এখানে দেখাচ্ছি, এইটা সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। আপনি আজকে আমার লেকচার শুনছেন, আজকে এটা দেখছেন, একদিনে হয়তো ব্রেন এটা নিতে পারবেন না, বাট যদি শিখতে চান এগুলো শিখতে হবে। এই বিষয়টাকে অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন বা রিয়েলাইজ করতে পারছেন কি বললাম আমি এই জায়গাটাতে? হ্যাঁ, বোঝা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। নতুন কিছু শিখতে পারছেন মনে হচ্ছে, সময়টা কাজে লাগছে, ল্যাঙ্গুয়েজটা নতুন ভাবে জানতেছি, বুঝতেছি, শিখতেছি মনে হয়। হ্যাঁ, জি স্যার।
অনেকেই তো অফলাইনে বিভিন্ন জায়গায় ক্লাস করছেন অথবা অনলাইনেও বিভিন্ন পেইড কোর্স করেন, নট ফ্রি, পেইড কোর্সের কথাই বলছি। জানি না আপনারা এরকম লেকচার পেয়েছেন কিনা। কিন্তু আমি কেন বলি এতটা কনফিডেন্টের সাথে, আমি যাদেরকে পড়াই, যা পড়াই, আমি অনেক পরিশ্রম করে পড়াই। এবং আমি দেখবেন প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু আমার মেইন টপিকের বাইরে চলে আসি, কারণ আমার নিজের মতো করে পড়াতে ভালো লাগে। এই যে সেন্টেন্স গুলো লিখলাম, এটা কিন্তু ইনস্ট্যান্টলি আমার ব্রেনে আসছে। এটা কি আমার কোনো তৈরি করা ফাইল দেখেন তো? না, আমি তো টাইপ করছি। আমার তৈরি করা ফাইল কোনগুলো? এই যে এইগুলো, এই যে এইগুলোর উপরে আমি ক্লাস নিচ্ছি এগুলো। কিন্তু এইগুলো দেখাতে দেখাতে এই যে একটা ব্ল্যাঙ্ক পেজে এসে এতটা ডিটেলসে বুঝাচ্ছি, এটা দেখবেন ওইভাবে কেউ বোঝায় না, বোঝাতে পারে না, নেয় না। এই যা দেওয়া আছে অনেকে এইটুকু পড়ে, এইটুকু মুখস্থ করে এই পড়ে। কিন্তু আমি তো এটা জাস্ট একটা গাইডলাইন হিসাবে রাখি, গোছানো পদ্ধতিতে এগোনোর জন্য। কিন্তু আমি যা পড়াই এর বিগত ক্লাসগুলো থেকে আপনারা দেখে আসছেন, আলাদা আলাদা করে এইভাবে লিখে 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 দেখেন। এটাতেও কি একটা পরিশ্রম হয় না? অনেক পরিশ্রম হয় এই 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 জিনিসগুলো, এই কিবোর্ডে লিখতে, আপনাদের সামনে লেকচার দিতে, সেই জিনিসটা এখানে আবার দেখাতে, আবার যে বিষয়টা আমি পড়াবো সেটা ব্রেনে নিয়ে আসতে, কতগুলো কাজ একসাথে কম্বাইন করে করতে হয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এইভাবেই শিখতে হবে। ক্লাস পর্যন্ত একটু থাকতে পারবেন, থাকার চেষ্টা করবেন আজকের এই ক্লাসটিতে। আজকের ক্লাস খুব বেশি লম্বা হবে না, হ্যাঁ, হয়তো 11টা 30-এর ভিতর শেষ হয়ে যাবে। হ্যাঁ, থাকবেন, 11টা 30-এর ভিতর শেষ হয়ে যাবে। কিন্তু যা থাকবে আজকে অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয়। তো আমি এবার একটু সেমি মডাল ভার্ব নিয়ে কথা বলবো। সেমি মডাল মানে এই যে ভার্বটা দেখেন, ইউজ টু, এই ভার্বটার ব্যবহার বিশেষ করে স্পোকেন ইংলিশে অনেক বেশি হয়। সেমি মডাল কেন বলছি আমি? মডাল, সেমি মডাল মানে কি? ইংলিশে মেইন যে মডাল আছে সেটা হচ্ছে 9টা। ক্যান, কুড, মে, মাইট, কথাটা বোঝেন। মেইন যে মডাল সেটা হচ্ছে 9টা। সেটা কি কি? ক্যান, কুড, মে, মাইট। একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ক্যান, কুড, মেসেজ আসছে, আমার কনসেন্ট্রেশন চলে গেছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড আর মাস্ট। এই 9টা হচ্ছে মেইন মডেল। আর এইটা ছাড়া যে মডেলগুলোর সঙ্গে টু যুক্ত থাকে, অথবা কিছু বি ভার্ব এবং হ্যাভ ভার্ব আছে, বলেন তো কি বলছি? প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো বলেন তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব না? তো এই ভার্বগুলোর সাথে টু যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়, যেগুলোকে বলা হয় সেমি মডাল। এছাড়া ওই যে নিড টু, ডেয়ার টু, ইউজ টু, এগুলো হচ্ছে সেমি মডাল। মানে কি? এই ভার্বগুলোর চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডালের মতো। অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ দেখতে প্রাইমারি, কাজ মডালের। মানে এই ভার্বগুলোর পরে মেইন ভার্বটা একদম বেস ফর্মে বসে, প্রেজেন্ট ফর্মে বসে। দেখেন, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আগে ইউজ টুটা নিয়েই কথা বলুন। কি বলছে এখানে দেখেন, বোঝেন একটু। আহ প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। এই অভ্যাসগুলোর ভিতর কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে বোঝায়। কি বললাম? অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে বোঝায়। এবং কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন, সে প্রত্যহ কোরআন পড়তো। কথা বোঝার চেষ্টা করেন। আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো, এই ধরনের বাক্যগুলো আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে, দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো আপনি ইংলিশে কিভাবে করবেন? শুধুমাত্র টেন্স শিখে, কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে এগুলো ইংলিশে বলা যায় না। এই ভার্বগুলো পারফেক্টলি যদি আপনি বলেন, বলতে চান, আপনার যদি বলতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। অর্থাৎ ইউজ টু ভার্ব দিয়েই এই কথাগুলোকে পারফেক্টলি বলা যায়। তাহলে আমার ইউজ টু ব্যবহারটা জানতে হবে। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে কি বলছি? মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়ত। মনিরা ইউজ টু রিড হোলি কোরআন এভরি মর্নিং। তাহলে সাবজেক্ট মনিরা, ইউজ টুটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। ইউজ টু শব্দটা কি? একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব।
আর মেইন ভার্বটা কি রিড, অর্থাৎ মেইন ভার্বটা কিন্তু আমার বেস ফর্মে থাকবে, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হবে না। তাহলে দেখেন কি বলছে, ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম, তাহলে এগুলো পড়তাম করতাম মানে কি অতীতে কোনো একটা কাজ করা কারো অভ্যাস ছিল, কারো হ্যাবিট ছিল। আই ইউজ টু স্টাডি 8 hours at a stretch during my student life. ইউজ টু মডেল অক্সিলারি মানে সেমি মডেল অক্সিলারি, স্টাডিটা মেইন ভার্ব। সে প্রতি সোমবার আমাকে লিখতো, শি ইউজ টু রাইট মি এভরি মানডে, শি ইউজ টু রাইট মি এভরি মানডে, সে প্রতি সোমবার আমাকে লিখতো। এরপর দেখেন, দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার, তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত, তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। আলিম সকালে ঘুমাতো, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। এইবার দেখেন এগুলো কিন্তু অতীতে করতো, তার মানে এটা ওয়ান কাইন্ডস অফ পাস্ট টেন্সের সেন্স কিন্তু এটা ক্রিয়েট করে। কথাটা বোঝেন, এই যে সেন্টেন্স গুলো দেখছেন, এই সেন্টেন্স গুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট টেন্সের সেন্স ক্রিয়েট করে। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, যেহেতু মডাল ভার্বের নেগেটিভ করতে গেলে মডালের সাথে নট বসাই করা যায়, তো আপনি মডালের সাথে নট বসাতে পারেন, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে যেভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় ডিডের ব্যবহার করে, এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, সেভাবেও আপনি করতে পারেন। যদি ডিডের ব্যবহার করেন আর ইউজড লেখা যায় না, ওটা ইউজ হয়ে যায়, তখন ওই ইউজটা মেইন ভার্ব হিসেবে বিবেচিত হয়, আর ওর পরে যে ভার্বটা থাকে ওটা টু প্লাস বি অন ইনফিনিটিভ হিসেবে বিবেচিত হয়। যেমন দেখেন, আপনি এই কথাগুলো নেগেটিভ সহজ কথায় বোঝেন, অত ডিটেলসে দেওয়া লাগবে না। আপনি এই কথাগুলো নেগেটিভ এইভাবে বলতে পারেন, আই ইউজ নট টু স্মোক, অথবা আই ডিডেন্ট ইউজ টু স্মোক। কি বললাম, আই ইউজ নট টু স্মোক অর আই ডিডেন্ট ইউজ টু স্মোক। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক অর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। এইভাবে নেগেটিভটা হয়। ইন্ট্রোগেটিভ, তুমি কি নদীতে সাঁতার কাটতে, দেখেন ইন্ট্রোগেটিভটা কিভাবে হচ্ছে, তুমি কি নদীতে সাঁতার কাটতে, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। নীলু কি সকালে ঘুমাতো, অর্থাৎ ইন্ট্রোগেটিভ করতে গেলে আগে ডিডের ব্যবহার, দেন সাবজেক্ট, দেন ইউজ, ইউজ না ইউজ, এখানে একটু ভুল আছে, এটা ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ, ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং, তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন। দেখেন এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, দিজ আর মোস্ট প্র্যাকটিক্যাল, and we use that kinds of sentences in our Bengali conversation day to day life. But English এ প্রপার প্র্যাকটিস না থাকার কারণে যেটা বললাম, আমরা কথা বলতে পারি না। বাট এগুলো কঠিন জিনিস তো না, খুবই সহজ। একবার যদি কেউ প্র্যাকটিস করতে পারে, সেগুলোকে আর ভুলবে না, এবং সে তার প্র্যাকটিক্যাল স্পিকিং এ এগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। তো কি, তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। তাহলে দেখছেন এই সেন্টেন্স গুলো কিভাবে হয়ে থাকে, কিভাবে হচ্ছে, এটা আপনাদের করতে হবে, এটা আপনাদের করার চেষ্টা করতে হবে। এই প্র্যাকটিসটা যদি আপনারা করতে পারেন, এটা যদি ভালোভাবে নিতে পারেন, দেখবেন ল্যাঙ্গুয়েজটা কত সহজ হয়। এরপর দেখেন এখানে বলছে, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। এর আগে যেটা দেখলাম সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বিয়ন, এটা অতীতে কেউ কিছু করতো, কোনো একটা কাজ করা কারো অভ্যাস ছিল। এখন বলছে অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোন একটা কাজ কারো করা অভ্যাস আছে, হ্যাবিট আছে। এই জায়গাটাতে আমরা সাবজেক্টের পর am is আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারি। এইটা মূলত কি, এটা মূলত মনে করেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস am is আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই একটা স্ট্রাকচার, ভিতরে জাস্ট ইউজ টু ওয়ার্ডটা যুক্ত হবে। যেমন কি বলছে, সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, মানে আগে থেকে শুরু করে এখনো ওই কাজটা সে করতে অভ্যস্ত। তাহলে এই কথাটা ইংলিশে কিভাবে বলছে, যে হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং, জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট, আই এম ইউজ টু
লিসনিং টু সং এভরি নাইট। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে, এটা প্র্যাকটিস করতে হবে। এরপর যখন যখন নেগেটিভ করছে, এখানে যেহেতু অ্যাম ইজ আর আছে, অর্থাৎ মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, জাস্ট অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসালেই বাক্যগুলো নেগেটিভ হয়ে যায়। যেমন এখানে যেটা বলছে, আপনারা জাস্ট ইফ ইউ ফোকাস হিয়ার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট পারফেক্টলি। এখানে যে কথাটা বলছে, লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। তাহলে আমার ইংলিশে কি হবে? লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। তাহলে প্র্যাকটিক্যালি একবার প্র্যাকটিস করতে পারলে, একবার সঠিক জায়গাটা বুঝতে পারলে, বিষয়গুলোকে নিতে পারলে, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। ল্যাঙ্গুয়েজটাকে সত্যিকার অর্থে আপনি, যেটা আমি বলছি বারবার, পারফেক্টলি শিখতে পারবেন, শুধু জানতে হবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর যে ইউজ টু, আর দে ইউজ টু কিপিং আপ লেট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? সো এইভাবে আপনারা কিন্তু এই সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে পারেন। এরপর দেখেন, আরেকটু সামনের দিকে আসি, আরেকটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন। ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এইটা বোঝানোর জন্য উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। সেটা কেমন জানেন? এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি না? যে কেউ কোনো কাজ করতে থাকবে, এটা হচ্ছে করতে অভ্যস্ত হয়ে যাবে, অর্থাৎ ওই শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত হবে। ইউজ টু নামক এই ফ্রেজাল ওয়ার্ডটা জাস্ট অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে যুক্ত হবে। এখানে উইল গেট দিয়েছে, বাট এই গেটের মানেও হওয়া থাকা বোঝায়। এই গেটের পরিবর্তে আপনি যদি বি ভার্ব দেন, এটা ভুল হবে না। গেট দেওয়া যায়, আবার এই বিটাও কারেক্ট। ওকে, উইল বি প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ভিতরে ইউজ টু। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। এই সেন্সটা মূলত কেমন বুঝতে পারেন? এটা হচ্ছে, আপনি শহরে থাকেন, অনেকদিন পর গ্রামে গেছেন, আপনার গ্রামের আপনার নানার বাড়িতে গেছেন, সেখানে পুকুরে বা নদীতে গোসল করে আপনার অভ্যাস না। এখন আপনার নানা বলছে যে তুমি গোসল করতে যাও নদীতে, অভ্যস্ত হয়ে যাবে। সো উইল গেট ইউজড। আপনি নতুন একটা চাকরি পেয়েছেন, আপনার যে চাকরি, আপনার যে অফিস পোস্টিংটা আপনার বাসা থেকে অনেক দূরে, আপনি করতে চাচ্ছেন না। আপনার আব্বু আপনাকে বলছে যে তুমি চাকরিটা করো, অফিসে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, ইন দিস সেন্স ইউ ক্যান ইউজ উইল গেট ইউজ টু। ইউ উইল গেট ইউজ টু। কথা বোঝার চেষ্টা করেন। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল গেট ইউজ টু ওয়ার্ক স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। সো এইভাবে জাস্ট এই ইউজ টু ভার্বটাকে ডিটেলসে জানতে হবে। আমার লেখা যে বইটা যদি কেউ পারেন, একটু কষ্ট হলেও আমার ক্লাসগুলো যদি ভালো লাগে, আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, এই একটা বই নিয়ে দেখবেন, আপনার ছেলে মেয়ে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি ইংরেজি শেখাতে পারবেন, এতটুকু বলতে পারি। সেইভাবেই এই যে বইটা দেখছেন না, এই বইটাতে যা যা পড়াচ্ছি, যা যা দেখাচ্ছি, ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। অর্থাৎ ইংরেজি শেখার জন্য কি দরকার, আমরা পারি না কেন, কতটুকু শিখতে হবে, কোন জায়গাটুকু সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, এইটা আমরা বুঝি না, এইটা আমরা জানি না বলে ইংরেজি পারি না। তো সেইটা একদম সিরিয়াল বাই পার্ট সিকোয়েন্স মেনটেন করে দেওয়া আছে। এই যা আজকে আপনাকে পড়াচ্ছি, দেখেন এইগুলো সব আমার এই চ্যাপ্টার গুলোতে আছে। এই দেখেন, দেখছেন, দেখা যায় চ্যাপ্টার 16 থেকে 24, দেখেন এই যে 112 থেকে 114 পেজে ক্যান কুড, মে মাইট মাস্ট, শুড উড, ইউজ টু, দেখছেন ইউজ টু একা একটা চ্যাপ্টার। সেমি মডাল ভার্ব, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, would rather, had better। এগুলো কি? এগুলো জানলে আপনার ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারেন। এর বাইরে আর কিছু না, আহামরি কোনো জিনিস না। আমরা পারি না, আমরা এখান থেকে একটা ওখান থেকে একটা দেখতে থাকি, আজকে এই ক্লাস কালকে ওই ক্লাস। নো,
ইউ হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স। আপনাকে জানতে হবে কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করবে, ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে, ঠিক কোন টপিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে আমি দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। আমার এই বইটাতে এইভাবেই সবকিছু ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজিয়ে দেওয়া আছে। বুঝছেন? এটা যারা আমার পেইড কোর্সে আসে তারাই কেনে। আমি বাইরে এটা নিয়ে অতটা বিজ্ঞাপনও দেই না, কারণ আমার এর ভিতরেই বিক্রি হয়ে যায়। বারবার আমাকে ওই নতুন এডিশন বের করতে হয়। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছে, আমার এটা করতে গেলেও মানে আমার পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যায়। এই জন্য এটা যাদের নেওয়ার তারা নেয়। তো আপনারা তো এখানে খুব বেশি মানুষ ক্লাস করছেন না। যারা করছেন কারা আছেন, এ- 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লেকচার শোনা সবার পক্ষে তো সম্ভব না। কার পক্ষে সম্ভব? যে সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, প্রকৃতপক্ষে ল্যাঙ্গুয়েজ শিখতে চায়। আর আমিও তাদের নিয়ে কাজ করতে চাই। রংচটা কোনো বিজ্ঞাপন আমি দিচ্ছি না, আমি কিন্তু শেখাচ্ছি, পড়াচ্ছি, অনেক পরিশ্রম করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুঁটিনাটি বলছি। শর্ট কন্টেন্ট তৈরি করে আপনার মনোরঞ্জন করতেছি না। দ্যাট ইজ দ্য ওয়ে ফর ডেভেলপিং দিস ল্যাঙ্গুয়েজ। তো দেখেন, আমরা এবার একটু মডাল সেমি মডেলে যাব। আমি এটা কেটে দেই, আরেকটু ওয়েট করেন। এই মডেল সেমি মডেলটা 5-7 মিনিটের ভিতর কমপ্লিট হয়ে যাবে। সরি, সেমি মডেল যেটা ইউজ টু তো দেখালাম, এরপর হচ্ছে এম টু ইস টু আর টু, এটা নিয়ে একটু কথা বলি। এরপরে আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো। এই কনভারসেশনটা কেউ মিস করবেন না। কনভারসেশনটা আপনাদের জন্য যারা একদম বেসিক লেভেলে আছেন খুব বেশি ইফেক্টিভ হবে আশা করি। তো মিস করবেন না। আমি এটা প্রথম থেকে দেখেন। সেমি মডেল দেখেন, এদের সেন্সটা কেমন একটু বোঝেন। নিতে হবে, জিনিসগুলোকে নিতে হবে। দেখেন কি বলছেন, ইউজ অফ এম টু ইস টু অ্যান্ড আর টু। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য মূলত এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। সেটা কেমন, এই সেন্সটা কেমন? যেমন বলছে মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, অর্থাৎ এখানে সাবজেক্ট মুক্তা, ইজ টু এটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, কুকটা মেইন ভার্ব। এখন এই সেন্সটা কেমন বোঝেন? জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। অর্থাৎ কাউকে কিছু করতে হয়, করতে হয় মানে কি, একটার সাথে একটা কম্পেয়ার করেন। মনে করেন আমি যদি এরকম একটা বাক্য লিখি যে মুক্তা কুকস রাইস ডেইলি, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে মুক্তা প্রতিদিন রান্না করে। এ বাক্যের বাংলা অর্থ কি? মুক্তা প্রতিদিন রান্না করে, মুক্তা কুকস রাইস ডেইলি। অর্থ কি বললাম? মুক্তা প্রতিদিন রান্না করে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এইটার অর্থ কি বলছি? মুক্তাকে রান্না করতে হয়। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এরকম, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। হ্যাঁ, যাই শিখবো আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করবো। মনে করেন আপনার একটা মেয়েকে বিয়ে দিয়েছেন, এখন কেউ চায় না শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্ট করে খাক। তো আপনি দেখছেন আপনার মেয়েটাকে অনেক কাজ করতে হচ্ছে, প্রতিদিন 2 বেলা 3 বেলা 4 বেলা ভাত রান্না করতে হচ্ছে, প্রচুর কাজ করা লাগছে। এটা আপনার ভালো লাগছে না। এইটা আপনি আপনার প্রতিবেশীদের সাথে, আপনার রিলেটিভদের সাথে বলছেন, শেয়ার করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট আমার মেয়েটাকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করতে হয়, কাজ করা লাগে। এই যে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্যতামূলক ভাবে কোনো একটা কাজ করা লাগে, দায়িত্বের খাতিরে কর্তব্যের খাতিরে কাজটা করতে হয়, না করলে নয়। এইখানেই এম টু ইস টু আর টু সেন্স ব্যবহার হয়। জাকিরকে অফিসে যেতে হয়, কেন যেতে হয়? যায় কেন? যায় কেন? চাকরি করে, বেতন পায়। অফিসে না গেলে বেতন পাবে না। কেউ কি খালি খালি যেতে চায়? চায় না তো। ছাত্রদের পড়তে হয়, কেন পড়তে হয়? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। পড়তে গেলে কষ্ট হয় না? কেউ কি খালি খালি পড়তে চায়? না। তো এই যে একটা কাজ কষ্ট করে করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও কাজটা করা, এইখানেই এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। আমাকে যদি কেউ বলে, মনে করেন আমার একটা ফ্রেন্ড আমার সাথে কথা বলছে যে তুই প্রতিদিন কি করিস রাত্রে, আমি বলছি যে আমি রাত্রে অনলাইনে কয়েকটা ব্যাচ পড়াই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই টিচ সাম স্টুডেন্টস ওভার অনলাইন এট নাইট। কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু আফসোস নিয়ে বলি যে বন্ধু, আমার রাতে ব্যাচ পড়াতে হয়, না পড়ালে আমার সংসার চলে না, অনেকগুলো ব্যাচ পড়ানো লাগে, পড়াতে হয়, তাই এই যে পড়াচ্ছি আমার পড়াতে কষ্ট হচ্ছে না? তাহলে ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা কাজ মনে করেন আমাকে করতে হয়, করতে হচ্ছে। এইভাবে এই সেন্সে যদি আমি তাকে বলি যে আমি রাত্রে ব্যাচ পড়াই, এটা না বলে আমি তাকে বলছি আমাকে প্রতিদিন 2-3টা ব্যাচের ক্লাস নিতে হয়, 4টা ব্যাচের ক্লাস নিতে হয়, কষ্ট হয়ে যায়। এই যে নিতে হয়, তখন আমাকে কি বলতে হবে? আই অ্যাম টু টিচ সাম স্টুডেন্টস এভরি নাইট ওভার অনলাইন।
বুঝতে পারছেন কেউ সেন্সটা কি বললাম? M2:R2 এইভাবে প্র্যাকটিক্যালি এতটা ধরে ধরে কেউ বলবে না আপনাকে। বোঝেন? অ্যাডাপ্ট করতে পারেন প্র্যাকটিক্যাল লাইফের সাথে যে সেন্স গুলো বলছি, এদের ব্যবহারটা কোথায় হয়? কথা ক্লিয়ার? বোঝা যায়? Yes, sir. শিখতে পারছেন কিছু? বুঝতে পারছেন? জি স্যার। ঠিক জি স্যার। ঠিক আছে, তাহলে দেখেন, আমি ওই যে বলছিলাম না আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার, 18টা মডেল, সেমি মডেল, টোটাল 30টা স্ট্রাকচার হয়। এই 30টা স্ট্রাকচার জানা মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে বলতে পারবেন, 30টা ওইতে 30টা সেন্সে নিতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ অনেকগুলো সেন্স সেম মনে হতে পারে, একই মনে হতে পারে, বাট কিছু না কিছু পার্থক্য আছে। এই 30টা স্ট্রাকচারই 30 ধরনের, 30টা টাইমের ভিন্ন। এই সেন্সটা যে একবার বুঝে নিতে পারে তার আর ইংলিশ কথা বলতে গেলে সমস্যা হয় না। যাই হোক, তো এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, এই যে তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস। আমাকে ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস। যখন কোশ্চেন করবেন, ইভানকে কি পড়তে হয়, ইজ ইভান টু রিড এভরিডে। তাদের কি কাজ করতে হয়, আর দে টু ওয়ার্ক এভরিডে। জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে, টু সহ না, টুটা পরে থাকবে, তখন ইন্ট্রোগেটিভ হয়। জীবনে তো অনেক টাকা পয়সা খরচ করছেন, অনেক জায়গায় ল্যাঙ্গুয়েজ শিখছেন, আর আমার কাছে ফ্রিতেই শিখে যান। দেখবেন আপনার মনে থাকবে যে একটা লোক ছিল, এইভাবে পড়াইছিল, এইভাবে শিখাইছিল। আর আমার পেইড কোর্সে যারা আসবেন, যদি সম্ভব হয়, যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। একবার এসে দেখবেন পেইড কোর্সে 2000 টাকা তো আর বেশি না। একদিন আপনি মার্কেটে যান, বাজারে যান, 1000-2000 টাকা খরচ হয়ে যায় একটা রেস্টুরেন্টে গেলে, একদিন একটা শপিং করলে। তো সেটা দিয়ে যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, একটা কোর্স আপনি করতে পারেন, সেটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাসেট, সারা জীবনের একটা সম্পদ হয়ে থাকবে। এতটুকু বলতে পারি, অনেক জায়গায় তো দেখছেন, চেষ্টাও করছেন, আর আমার ক্লাসগুলো দেখে যান। এতটুকু বলতে পারি, ব্যর্থ হবেন না। আমি বলছি না আপনি এতদিনের ভিতর ফ্লুয়েন্ট হবেন, অতদিনের ভিতর হবেন। এটা হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনার জায়গা থেকে আপনাকে ডেভেলপ করতে হবে। আমি কিছু করাই দিতে পারবো না, ল্যাঙ্গুয়েজটা নিজের কাছে। কিন্তু আমার জায়গা থেকে যতটা দেওয়ার আমি দিব। প্র্যাকটিসটা কার কাছে? আপনার কাছে। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাচ্ছি, শিখবে কে? আপনি। টিচ শব্দটা কি জানেন? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ব্যবহার জানেন? আমার এই বইটাতে পজিটিভ ভার্বের উপর ক্লাস আছে, আমার ইউটিউব চ্যানেলেও আছে পজিটিভ ভার্বের উপর একটা ক্লাস, করবেন যদি পারেন। এই যে ক্লাস চ্যাপ্টার 26-এ আছে। পজিটিভ ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, শিখতে হয়, বুঝছেন? আচ্ছা দেখেন, ওয়াজ টু ওয়্যার টু এর ব্যবহার এটা কিভাবে হয়। অতীতে কেউ কোনো কাজ করতো, এখানে ওয়াজ টু ওয়্যার টু এর ব্যবহার হয়। যেমন আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, রহিম ওয়াজ টু গো টু অফিস। মানে কি এটা? অর্থাৎ অতীতে ইচ্ছা না থাকলেও বাধ্যতামূলক ভাবে করতে হতো। আমার করতে হয়, যেতে হয়, M2:R2 বলছি, করতে হতো ওয়াজ টু ওয়্যার টু। মানে কি? মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, মানুষের বাড়িতে কাজকর্ম করতেন। হ্যাঁ, তো একজন মানুষ সাপোজ সে হঠাৎ লটারি জিতে বড়লোক হয়ে গেছে, লটারি জিতে। তো অতীতের দিনগুলোকে সে স্মরণ করছে। সে বলছে, আমাকে আগে প্রতিদিন কাপড় কাচতে হতো, মানুষের বাড়িতে ঘর পরিষ্কার করতে হতো, রান্না করতে হতো, এখন আমি বড়লোক হয়ে গেছি। এই যে করতে হতো, আমার করা লাগতো, ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো কাজটা করতে হতো, এইখানে ওয়াজ টু অ্যাক্টর ব্যবহার হয়। ঠিক আছে, তো সেইভাবে সেগুলো দেওয়া আছে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল। ঠিক আছে, তাহলে M2:R2 মানে করতে হয়, ওয়াজ টু অ্যাক্ট টু করতে হতো। সেন্স গুলো বুঝে রাখেন। এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু। অর্থাৎ এই যে M2:R2 ওয়াজ টু আর টু বলছি, এর ভিতরে সাপোজ নামের একটা ওয়ার্ড আছে। আর একটু ওয়েট করেন, খুব বেশি না, আর অল্প একটু দেখাই, শেষ করে দিচ্ছি এটা, জাস্ট একটু প্লিজ। এখানে কি বলছে দেখেন, এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এগুলো কি? এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। অর্থাৎ ওই M2:R2 থাকবে, ওয়াজ টু আর টু থাকবে, ভিতরে সাপোজ নামের একটা কথা যুক্ত হবে একসাথে, এম সাপোজ টু। এইটাই একটা ফ্রেজাল ভার্ব, বা এটাকে বলা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। এর পরে একটা মেইন ভার্ব থাকবে, কারো কিছু করার কথা বোঝায়। আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। এইভাবে এটা হয়।
এগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয় এখানে দেওয়া আছে। এই যা যা দেখাচ্ছে সব সেন্টেন্সেরই নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। সে এইভাবেই সেন্টেন্স গুলো হয়। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট, আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ, আমার মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, আমার গাড়ি চালানোর কথা ছিল। আমি সবগুলো ভার্ব একসাথে লিখে দিচ্ছি, আমাকে আরেকটু টাইম দেন, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে কাউকে কোনো কাজ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হ্যাজ টু বসে, আদারওয়াইজ হ্যাভ। আর হ্যাড টু মানে করতে হয়েছিল। এই দেখেন, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হয়েছিল। ঠিক আছে, এগুলো নেগেটিভ ইন্টিগ্রেটিভ দেওয়া আছে এখানে, ডু ডাজ দিয়ে করা। এগুলো নিয়ে আমি আরেকটা ক্লাসে একটা কথা বলবো, আজকে আর আমি এটা দেখাতে চাচ্ছি না। হ্যাড টু মানে করতে হয়েছিল, যেমন দেখেন আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। এটা নেগেটিভে ডিডেন্ট ব্যবহার করতে হয়, ডিডেন্ট হ্যাভ টু গো টু, আমাকে যেতে হয়। এটা কেন করতে হয় সেটা নিয়ে আমি একটা ক্লাসে বলবো আপনাদের, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের একটা ক্লাস। আমি একটু আপনাদের এই ভার্বগুলো একটা ব্ল্যাঙ্ক পেজে লিখে দেই, তাহলে আপনাদের এই জায়গা নিয়ে আর কনফিউশন থাকবে না। একটাবার একটু বোঝেন আমি এই সেমি মডেলের ভিতর ঠিক কোন ভার্বগুলো নিয়ে কথা বললাম, বোঝেন। এই দেখেন, আই অ্যাম টু, বা হি দিয়ে লিখি, হ্যাঁ, হি ইজ টু প্লে ফুটবল। এর বাংলা অর্থটা হচ্ছে তাকে ফুটবল খেলতে হয়। হি ওয়াজ টু প্লে ফুটবল, এর বাংলা অর্থ তাকে ফুটবল খেলতে হতো, বোঝেন কিন্তু। হি ইজ সাপোজ টু প্লে ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে তার ফুটবল খেলার কথা। হি ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল, তার ফুটবল খেলার কথা ছিল। হি হ্যাজ টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে হবে। হি হ্যাড টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে হয়েছিল। এখানে আরো কিছু সেমি মডেল আসে, যেমন হি উড লাইক টু। এই উড লাইক টু একটা ফ্রেজাল ভার্ব, বা এটাকে সেমি মডেল ভার্ব বলে, যার অর্থ ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। প্লে ফুটবল অর্থাৎ এর বাংলা অর্থ সে ফুটবল খেলতে চায়। আরো একটা আছে, হি হ্যাড বেটার অর উড রাদার, এটাও একটা সেমি মডেল ভার্ব, হ্যাঁ। উড রাদার, হ্যাড বেটার অথবা উড রাদার, যে কোনো একটা বসানো যায়। প্লে ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে তার বরং ফুটবল খেলা ভালো। আরো একটা আছে, সেটা হচ্ছে আপনার, এই দেখেন আমি যদি এইখানে লিখি, এই জায়গাটাতে, হি ইজ গোয়িং টু প্লে ফুটবল, এই বি গোয়িং টু, এটাও একটা সেমি মডেল। এটা কেন সেমি মডেল, এটা দেখলে আপনি বলেন এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট না। এই দেখেন বিসিএস এর একটা কোশ্চেন আসছিল, বুঝছেন, এরকম একটা কোশ্চেন যে হি ইজ গোয়িং টু মার্কেট, ইজ গোয়িং টু মার্কেট, এ একটা অপশন। আর হচ্ছে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এই আরেকটা অপশন। এখন কোশ্চেনটা ছিল এরকম যে এই দুটো বাক্যের ভিতর কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। এখন আপনি কি বলবেন, দুটোই তো আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে হচ্ছে, তাই না? কিন্তু না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ডেফিনেশনটা কি? কোন একটা কাজ কেউ রাইট নাও করছে, ইনস্ট্যান্টলি, এখন কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। তো এই যে হি ইজ গোয়িং টু মার্কেট, সে এখন বাজারে যাচ্ছে, মানে সে যাচ্ছে মানে এখনই যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এই যে বাক্যটা দেখছেন, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর বাংলা অর্থ সে একটা দোকান খুলতে যাচ্ছে, এর মানে সে একটা দোকান চালু করতে যাচ্ছে, এর মানে সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে, মানে সে যে এখনই দৌড়াচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ ভবিষ্যতে এই জিনিসটা সে করবে। অর্থাৎ এই বাক্যটাতে দেখেন, এই ইজ গোয়িং টু, এটা একটা ফ্রেজাল ভার্ব, এতটুকু ধরে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। আর এই ওপেনটা এখানে মূলত মেইন ভার্ব, এটা একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি বোঝায়, যেটা সেমি মডাল ভার্বের ডেফিনেশন বা সেন্সের ভিতর যায়। অনেকে এই জিনিসগুলো বোঝে না। এই যে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে বলি না যে নাও আই এম গোয়িং টু ডিসকাস অন দিস টপিক, আমি এই বিষয়টার উপর আলোচনা করতেছি। গোয়িং টু এর পরে আরেকটা ভার্ব বলছি ডিসকাস, মানে আলোচনা করতে যাচ্ছি, মানে করব। এটা হচ্ছে সেমি মডেলের স্ট্রাকচার, এটা ডিরেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। দে আর প্লেইং ফুটবল,
হি ইজ সিঙ্গিং আ সং, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ গোয়িং টু মার্কেট, রাইট নাও এটা হচ্ছে। কিন্তু অ্যাম, ইজ, আর, গোয়িং টু, এরপরে আরেকটা ভার্ব, এটা একটা সেমি মডেল ভার্বের সেন্সের ভিতর পড়ে। কেউ কোনো একটা কাজ করবে, করতে যাচ্ছে, ফিউচার একটা পসিবিলিটি বোঝায়। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন কি বললাম, বা ধরতে পারছেন? হ্যাঁ, বোঝেন কেউ? জানি না, না বুঝলে আর কি বলবো, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। না বুঝলে আরো ভালো কেন বলেন তো? আর কোনো টেনশন থাকলো না। তো বিষয়টা তো আমি মোটে জানিই না, তাহলে আমার দরকার কি সেটা জানা? এমনিতেই তো ওটা ছাড়াও তো সব আমার হচ্ছে, তাই না? তাই এই জন্য আমি আমার সব স্টুডেন্টদের বলি যে আপনি কি বুঝতে পারছেন? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তো এই হচ্ছে বিষয়। এইগুলো সব সেমি মডেল, অর্থাৎ এই কয়টার অ্যাকচুয়াল বাংলা মিনিং যে বলতে পারবে, তার এই জায়গা সম্পর্কে ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখছেন, হিজ টু প্লে ফুটবল, ফুটবল খেলতে হয়, অস টু প্লে ফুটবল হতো, ইজ সাপোজ টু প্লে ফুটবল খেলার কথা, অস সাপোজ টু খেলার কথা ছিল, ইজ গোয়িং টু খেলতে যাচ্ছে, হ্যাজ টু প্লে খেলতে হবে, হ্যাড টু প্লে খেলতে হয়েছিল। অর্থাৎ অনেকে গুলিয়ে ফেলে, এই যে হি হ্যাড টু প্লে, তাকে ফুটবল খেলতে হয়েছিল, অস টু প্লে খেলতে হতো। এই ফাংশনগুলো বুঝতে হবে। তো যাই হোক, এই ছিল সেমি মডাল ভার্বের বিষয়। রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন একটা কনভারসেশন নিয়ে একটু কথা বলবো, আপনারা আরেকটু থাকবেন, এখন অনেক স্টুডেন্ট আছেন, আরেকটু থাকেন, আমি একটা বাংলা কনভারসেশন আপনাদের দেখাই। দেখেন, আমাদের মাদার টাং বাংলা, প্রাইমারি লেভেলে কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে আগে ব্রেনে কিন্তু দেখবেন বাংলাটা চলে আসে, দেন কনভার্ট করে ইংলিশে লিখে চেষ্টা করি। আহ, এই জায়গাটা থেকে ওভারকাম করার ওয়েটা কি? কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাটাকে কিভাবে আমি ইংলিশে লিখতে পারি বা বলতে পারি, সেটা আমি একটু আপনাদেরকে এখান থেকে দেখাবো। তো আপনারা একটু এটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এগুলো ইনডাইরেক্ট কনভারসেশন, খুবই প্র্যাকটিক্যাল কনভারসেশন, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি, ঠিক আছে? আর তার আগে আমি একটা কথা বলে রাখি, সিট আর খুব বেশি নেই, যারা এখনো পর্যন্ত পেইড করছে আসবেন, আগামীকালকের ভিতরে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে এই ব্যাচটাতে। যদি কেউ মনে করেন আমি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে শিখতে চাই, তারা ভর্তি হয়ে যাবেন। পেইড কোর্সের ক্লাস টাইম 1 ঘন্টা থাকবে, শনি সোম বুধ শুক্র। বুধবার থেকে ক্লাস শুরু হবে, আজ তো শনিবার না, হ্যাঁ বুধবার থেকে ক্লাস শুরু হবে। আপনার 3 মাসের কোর্স, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যে কেউ শিখতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, একবারে দিলে ভালো, আপনার আর কোনো ঝামেলা থাকবে না, সবকিছুর অ্যাক্সেস পাবেন। না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, বাকিটা পরবর্তী মাসে দিলে হবে। 3 মাসের কোর্স, যদি 3 মাসের ভিতর আপনি কাভার করতে না পারেন, এর থেকে আরো বেশি সময় আপনার প্রয়োজন হয়, সেটাও আপনি পাবেন। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হন আমার সাথে থাকতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে, এইভাবেই রাতে ক্লাসগুলো হবে। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় বুঝাবো, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমি ক্লাসগুলো নিব। এবং ধারাবাহিকভাবে 70টা ক্লাস এখানে ধারাবাহিকভাবে থাকবে আপনার। বেসিক গ্রামারের উপর 10টি ক্লাস, স্পোকেনের উপর 30টি ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর 10টি ক্লাস, কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর 20টি ক্লাস, যেগুলো আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য একদম প্র্যাকটিক্যাল ওয়েতে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, বিকাশ বা নগদে সেন্ড মানি করে ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা নাম্বার আমার দেওয়া আছে, 01997356957, 09386899196। নাম্বারে নক করবেন, হোয়াটসঅ্যাপ আছে, সেন্ড মানি করবেন এই নাম্বারেই। সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিলে বা লাস্ট ডিজিট অথবা স্ক্রিনশট পাঠালে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। 16 তারিখ থেকে একদম প্রথম থেকে শুরু থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। পেইড কোর্সের ক্লাস টাইম এত লং হয় না, 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, আমি যতটুকু পড়াবো ততটুকুই বুঝতে পারবেন। ওয়েল অর্গানাইজড হইতে হয়। পেইড কোর্সের মেইন বেনিফিট টু ওয়ে কমিউনিকেশন, সেখানে হিউজ ক্লাস। আর 16 তারিখের পর থেকে এই ফ্রি ক্লাসগুলো এতটা রেগুলার হইতে আর হবে না। তো টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। আমি পড়াচ্ছি, আপনাকে হোম টাস্ক দিব, আপনি সেটা সাবমিট করবেন, আপনি ক্লাসে প্রেজেন্টেশন দিবেন, স্পিকিং করবেন। একটা বিষয় আমি এই যে লিখে দেখালাম 9টা সেন্টেন্স, আপনাকে দিয়ে আমি তার বাংলাটা বলাবো, আপনাকে দিয়ে নেগেটিভ ইন্টুইটিভ করাবো, আপনাকে বলবো এবার করেন কিভাবে ডাব্লিউএইচ অ্যাড করতে হয়। এটা যদি আপনি না করেন, এই টু ওয়ে কমিউনিকেশন যদি না থাকে, আমি পড়াচ্ছি আপনি শুনছেন, এরকম 1000টা ক্লাস করে কোনো লাভ হয় না, যত ভালো টিচারই ক্লাস নিক না কেন। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যত অশিক্ষিত হন, ইললিটারেট হন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি পারবেন। আহামরি ব্রেন লাগে না ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, জাস্ট প্র্যাকটিস লাগে, কারেক্ট ওয়ে, টেকনিক আর স্ট্র্যাটেজি লাগে, আর কিছু না। এটা সায়েন্স না বা ম্যাথ না যে ব্রেন আমাকে ইউজ করতে হবে, নো, ডোন্ট ডু দ্যাট। আপনি যদি একজন কৃষকও হন, আপনি যদি একজন হাউস ওয়াইফও হন,
আপনার যদি শেখার ইচ্ছে থাকে আপনি অবশ্যই ভাষা শিখতে পারবেন। আমি সেভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শিখিয়ে থাকি, এতটুকু আমি আপনাকে বলতে পারি। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি একটা গোছানো পদ্ধতিতে ধারাবাহিকতা মেনটেন করে এগোতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসিড বা সম্পদ হিসেবে নিতে চাই, আপনি দ্রুত ভর্তি হয়ে যান। 16 তারিখ থেকেই একদম শুরু থেকে ধারাবাহিক ওয়েতে ওয়েল এনভায়রনমেন্টে ক্লাসগুলো করতে পারবেন। আমার লেখা বইয়ের পিডিএফ ফাইল আমি প্রোভাইড করব, মানে শর্ট পিডিএফ যেগুলো আছে। আর হার্ড হার্ড কপি বইটা যারা ফ্রি ক্লাস করছেন বা যারা পেইড কোর্স করছেন তারা কিনতে চাইলে কিনতে পারবেন। আর আহ, যত ম্যাটেরিয়ালস, ডকুমেন্ট, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য লাগে সবকিছুই একদম ফুল ফ্রি অফ কস্ট, আর বাড়তি কোনো কোনো টাকা দিতে হবে না। যদি কেউ হার্ড কপি একটা বই কেনেন সেটার দাম 500 টাকা, সেটা কিনবেন বা না কিনবেন এটা আপনার ব্যাপার। কোর্স ফি 2000 টাকা, এই 2000 টাকার ভিতরেই আপনি সব রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সবকিছু পাবেন, সবকিছু আপনার কাছে সারা জীবন থাকবে, অ্যাক্সেস থাকবে। এবং আহ, বাড়তি কোনো টাকা পয়সা দিতে হবে না, যতদিন না পর্যন্ত আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন আপনি থাকতে পারবেন। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? সো যারা ভর্তি হতে চান জানাবেন। আপনাকে এরকম একটা আইডি কার্ড দেওয়া হবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, এছাড়া ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য আমার আলাদা একটা ভোকাবুলারি আছে, ভোকাবুলারি একটা বই আছে, মিশন ভোকাবুলারি। এটার উপরেও আমি লেকচার দিব, ক্লাস নিব, যে কোনো মানে আপনি তো দেখছেন, এত কথা তো বলা লাগে না, যারা ক্লাসগুলো করছেন আমি প্রত্যেকটা ক্লাস কিভাবে নিচ্ছি, কিভাবে দেখাচ্ছি, কিভাবে শেখাচ্ছি। তো আপনি পারবেন, কেন ব্যর্থ হবেন? এই পর্যন্ত 70টা ব্যাচ পড়িয়ে আসতেছি, তারা এক্সপার্ট হচ্ছে, ফ্লুয়েন্ট হচ্ছে। ইউটিউবে গেলে আপনারা তাদের কনভারসেশন দেখতে পারবেন, তাদের যে প্রেজেন্টেশন দেওয়া তারা কিভাবে দিচ্ছে দেখতে পারবেন। তো কেন আপনি পারবেন না? আর এইভাবে যদি একটা ক্লাস আপনি করেন আপনার ব্যর্থটা থাকবে কেন? আমি তো এটাই বুঝি না। যাই হোক, আমি একটা কনভারসেশন দেখাই, একটু মনোযোগ দেন, যেহেতু এখন অনেকেই আছেন। আপনি একটু রেসপন্স করবেন এখানে, হ্যাঁ, যেহেতু মেম্বার অনেক কম আছেন তো কথা বললে অতটা সমস্যা হবে না। মাদার অ্যান্ড সান, মা এবং ছেলে দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। মা ছেলেকে বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন? এই বাক্যটা ইংলিশে কি হবে? এই যে সেন্টেন্স গুলো দেখে আমরা ইনস্ট্যান্টলি বলতে পারি না সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, বা কোশ্চেন হলে কিভাবে অর্গানাইজ করব। আগে বলেন তো আপনার এটা কোন টেন্সের সেন্টেন্স? এই যে বাক্যটা আপনারা দেখছেন এটা কোন টেন্সে লেখা আছে, কে বলতে পারবেন? কোন টেন্স? Present indefinite. Present indefinite. আর কেউ বলতে পারবেন? Present. Present indefinite. এটা প্রেজেন্ট ইনডিফিনিট না। Present indefinite. অমর ইব্রাহিম মিউট করেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, আর কেউ বলতে পারবেন এটা কোন টেন্স? Tense. হ্যাঁ, Present perfect. Sir, present perfect. প্রেজেন্ট পারফেক্ট Present perfect. না। দেখেন জিনিসটা বলছেন, আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, একজন বলতে গেছিলেন না পাস্ট। আচ্ছা দেখেন, আমি একটু বুঝাই দিই আপনাকে। বলছে আজ তুমি এত সকালে উঠলে কেন, ল বা লাম আছে, একটা কাজ কারো করা হয়ে গেছে। আপনি প্রেজেন্ট ইনডিফিনিট বলছেন কি দেখে বলেন তো? আজ দেখে, তাই না? কিন্তু আজ তো প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতর যায় না। প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতর কি যায় জানেন? প্রতিদিন যায়। প্রেজেন্ট ইনডিফিনিটের ডেফিনেশন কি জানেন? রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে, প্রতিদিন করে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। অর্থাৎ আমি যদি এখানে বাংলাটা এরকম বলতাম, তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, বলেন তো কি বললাম? তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা তো কাজ হয়ে গেছে, হয়ে গেলে কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়? কেউ কি বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট না কেন? বোঝেন কেউ? আমরা শুধু স্ট্রাকচার আর ডেফিনেশন শিখি বলে এগুলো পারি না। আমরা এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি না। এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। আমি প্রত্যেকটা বিষয়ে আমি গ্রামার কিন্তু শেখাই, রুলস রেগুলেশন শেখাই, কিন্তু সেগুলোকে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দিই এইভাবেই। দেখেন, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট যারা বলছেন, এটা ওয়ান কাইন্ডস অফ প্রেজেন্ট পারফেক্টের সেন্সের ভিতর যায়। কিন্তু বাংলাটা যদি এরকম থাকতো, তুমি এত সকালে উঠেছো কেন, উঠেছো কেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো। উঠলে কেন, এটা পাস্ট ইনডিফিনিট। এখন কেন পাস্ট ইনডিফিনিট? রিসেন্ট কোন একটা কাজ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট বোঝায়, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট কেন? অতীতের কোনো কাজে যদি রিসেন্টও হয় কিন্তু নির্দিষ্ট একটা টাইমের মেনশন করা থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট হয়। বলুন তো আমি কি বললাম? অতীতের কোনো কাজ রিসেন্ট হলেও যদি টাইমের মেনশন করা থাকে, আমি যদি বলি সে মারা গিয়েছে, ইংলিশ কি জানেন? হি হ্যাজ ডায়েড। ডাই মানে মারা যাও, হি হ্যাজ ডায়েড, সে মারা গিয়েছে। কিন্তু যদি বলি সে আজ সকালে মারা গিয়েছে, বাংলা বলছি সে আজ সকালে মারা গিয়েছে, কিন্তু হ্যাজ আর বলা যাবে না, তখন আপনাকে বলতে হবে হি ডাইড ইন দ্য মর্নিং টুডে। হি ডাইড ইন দ্য মর্নিং টুডে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হয়। অতীতের কাজ
বেশিক্ষণ আগে হয়নি, দেখে মনে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, বাট একটা টাইমের মেনশন করা আছে, তখন পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। তাহলে বুঝতে পারছেন আমি কি বললাম? এটা আরো এখানে দেওয়া আছে উঠলে কেন, তো এটা কোন টেন্স বলেন তো, কি বললাম? পাস্ট ইনডিফিনিট, কাজটা তো কমপ্লিট, তাহলে পাস্ট ইনডিফিনিট। কথা ক্লিয়ার? এইখানে আমি জাস্ট 10 মিনিট দেখাবো, আপনারা যদি মনে প্রাণে ইংরেজি শিখতে চান, আমাকে পজিটিভ মাইন্ড নিয়ে 10টা মিনিট এই ক্লাসটা করে যান, আপনার সারা রাত মনে থাকবে, আজকে রাত্রে ঘুমানোর সময় মনে পড়বে যে ইংরেজির একটা ক্লাস আজকে করছিলাম। জাস্ট 10 মিনিট এইটুকু একটু দেখেন। যে এই বাক্যটা ইংলিশে কি হয় জানেন? পাস্ট ইনডিফিনিট টেন্স কোশ্চেন করলে এইভাবে করতে হবে, ডিডের ব্যবহার করে। ঠিক আছে, তাহলে ডিড ইউ, এখন ডিডের আগে উঠলে কেন, তাহলে WH ওয়ার্ড লাগবে, তাহলে ওয়াই ডিড ইউ কি হবে? ওয়াই, আগে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। মেইন ভার্ব কি? গেট আপ, ওঠা। যেহেতু ডিড বসাচ্ছে, এটা পাস্ট টেন্সের সেন্টেন্স, বাট অলরেডি একটা পাস্ট ফর্মের ভার্ব বসতেছে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং, সো আর্লি টুডে। ইন দ্য মর্নিং আর লিখলাম না, জাস্ট এটুকুই আমি লিখলাম। আমাকে জাস্ট টেন্সের ফাংশনটা আগে বুঝতে হবে, এইসব বাদ দেন। সো ওটাও লেখা যায় যে হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং টুডে, বা হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, তুমি আজ এত তাড়াতাড়ি উঠলে কেন, এত সকালে উঠলে কেন। ছেলে বলছে, এইটা বুঝতে পারছেন তো, পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। হ্যাঁ, আমি যদি বলতাম আমি উঠেছিলাম, আই গট আপ, উঠলে কেন, হোয়াই ডিড ইউ গেট আপ, হোয়াই ডিড ইউ গেট আপ। পাস্ট টেন্স কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। এবার মা বলছে যে আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। মা, ছেলে বলছে মা আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, এটা কোন টেন্স, কে বলতে পারবেন? এটা কোন টেন্স? একজন বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, একজন বলছে ফিউচার ইনডিফিনিট, একজন বলছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, তাই না? ফিউচার, শিওর ফিউচার। রাইট, থ্যাংক ইউ। এই যে যারা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট বলছেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে একটা সিম্পল সেন্টেন্স, বাট আপনি সেন্স বা টাইমিংটা ধরতে পারছেন না। তাহলে আমরা কতটা দুর্বল বেসিকে। আমি আজকে কি শেখালাম আপনাদের, এটা যদি বলতে না পারেন তাহলে আজকে শেখানোর মানে কি? আমি কি বললাম, এই যে আজকে যে মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার দেখালাম, এটা আমাকে শিখতে হবে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। কেন শিখতে হবে? প্রথমেই কি বলছিলাম, যে শুধু টেন্স শিখে আমাকে, আমার টেন্সে সর্বোচ্চ 12টা স্ট্রাকচার আছে, তো শুধু টেন্স শিখে মনের সব ভাব ইংরেজিতে প্রকাশ করা যায় না। মনের সব সেন্স বা সম্পূর্ণ ভাবটা প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি এই মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। এখানে 18টা ব্যবহার আছে, তাহলে মনের যে কোনো কথা, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ, আপনি বলতে পারবেন। এটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, হ্যাভ টু এর ব্যবহার, কাউকে কিছু করতে হবে, এটা কোনো ফিউচার টেন্স না। আমি যদি বলতাম আমি পরীক্ষা দিতে যাব, তাহলে ফিউচার টেন্স হতে আই উইল গো টু টেক অ্যান এক্সাম, এটা যেতে হবে। তাহলে মাদার, মা, হ্যাঁ, আর লেখা দরকার নেই, ভার্ব বোঝেন, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু টেক অ্যান এক্সাম টুডে। এই টেক বলতে পারেন বা অ্যাপেয়ার বলতে পারেন, বাট পরীক্ষা দেওয়াতে গিভের ব্যবহার হয় না, ঠিক আছে? তো মেইন জায়গাটা কি, মেইন জায়গাটা স্যার সেইটা আগে বোঝেন, আই হ্যাভ টু গো, এখানে কি হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু টেক অ্যান এক্সাম টুডে, পরীক্ষা দিতে আজ। মা বলছে তুমি কখন যাবে, এইটা কোন টেন্স? তুমি কখন যাবে, তাহলে যাবে, খাবে, চলবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের কোশ্চেন তৈরি করার নিয়ম কি? আগে WH ওয়ার্ড, কখন ইংরেজি কি ওয়েন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট ইউ, এরপরে কি মেইন ভার্ব। তাহলে তুমি কখন যাবে ইংরেজি কি? ওয়েন উইল ইউ গো, ওয়েন উইল ইউ গো। আমি যদি বলতাম তুমি কোথায় যাবে, ওয়্যার উইল ইউ গো, তুমি কেন যাবে, হোয়াই উইল ইউ গো। ছেলে বলছে নট আই, সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, অ্যাট 9 AM। এবার বলছে তুমি কি রান্না করেছো, বলেন তো এইটা কোন টেন্স? তুমি কি রান্না করেছো, এটা কোন টেন্স? কোন টেন্স? হ্যাঁ, কোন টেন্স? শোনা যায়নি এতক্ষণ ধরে। কেন শুনতে পারেননি কেন? আমাকে কতক্ষণ শুনতে পারেননি আপনারা? কতক্ষণ শুনতে পারেননি বলেন তো? শুনছি, পরে নিচের বাক্যটা থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখেন এখানে একটু দেখার চেষ্টা করেন। সরি,
আমি তো বুঝতে পারিনি, সরি। এখন কি শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? একটু বলেন তো, শোনা যাচ্ছে? ওকে, তাহলে দেখেন এখানে আমি কি বলছি, যে মা বলছে আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। এইটা হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্টও না, প্রেজেন্ট ইনডিফিনিটও না, ফিউচার ইনডিফিনিটও না। ফিউচার ইনডিফিনিট হলে এরকম হতো যে আমি পরীক্ষা দিতে যাব। এটা হচ্ছে সেমি মডাল ভার্বের ব্যবহার। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে। হ্যাভ টু বা হ্যাজ টু, কাউকে কিছু করতে হবে। এই যে আজকে যে টপিকটা পড়ালাম, কি পড়ালাম? মডাল বা সেমি মডাল। কেন আমাদের এটা পড়তে হবে? যে শুধু টেন্স দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। আমাদের মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটা প্রকাশ করার জন্য আমাকে মডাল বা সেমি মডালের ব্যবহার করতে হয়। এটাই তো আজকের ক্লাসের পার্ট ছিল, যে টেন্সের টোটাল 12টা স্ট্রাকচার, এই যে সব বলা যায় না। এই জন্য এইটা মানে সবই যে টেন্সের ভিতর যাবে এরকম না। এর পরের বাক্যটা হচ্ছে তুমি কখন যাবে, তাহলে এটা ফিউচার টেন্স, যাবে খাবে, তাহলে ওয়েন উইল ইউ গো। এবার বলছে 9টায় তুমি কি রান্না করেছো, এইটা কোন টেন্স? আমি সেইটা বলছিলাম যে এই বাক্যটা কোন টেন্স, তুমি কি রান্না করেছো, এটা কোন টেন্স? Present perfect. প্রেজেন্ট পারফেক্ট, রাইট। করেছো, গিয়েছো, থেকেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট। যদি বলতাম এরকম তুমি কি রান্না করো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি কি রান্না করেছিলে, পাস্ট ইনডিফিনিট। তুমি কি রান্না করবে, ফিউচার ইনডিফিনিট। এই টাইমিংটা বোঝেন। তুমি কি রান্না করেছো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। করেছো, গিয়েছো, থেকেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড, হোয়াট হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করেছো, বোঝেন একটু। হোয়াট হ্যাভ ইউ কুক, তাহলে আমি যদি বলতাম তুমি কি রান্না করেছিলে, হোয়াট ডিড ইউ কুক। তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক। তুমি কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। তুমি কি রান্না করো, হোয়াট ডু ইউ কুক। এগেইন, তুমি কি রান্না করো, হোয়াট ডু ইউ কুক। তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক। তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড, হোয়াট হ্যাভ ইউ কুক। তুমি কি রান্না করেছিলে, হোয়াট ডিড ইউ কুক। তুমি কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। তুমি কি রান্না করতেছিলে, হোয়াট ওয়ার ইউ কুকিং। সো কম্পেয়ার করতে হয় ইন দিস ওয়ে। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে, তাহলে I have negative করতে গেলে just auxiliary verb এর সাথে not বসান। I haven't or I have not cooked anything. I have not cooked anything. What will you eat? তুমি কি খাবে? What will you eat? তুমি কি খাবে? যত বলি যে আজকের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করবো, তাও পারি না, দেখছেন সেই 12টা বেজেই গেল। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। এখানে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে সেইটা করো, আর একটা হচ্ছে তুমি যা করতে পারবে। দেখেন একদম বাংলায় যেটাই আছে ওটাই যে ইংলিশে বলতে হবে এরকম না, একটু নিজের মতো করে প্রাফেস করে পলাইটনেস ক্রিয়েট করে কথা বলতে হয়। যেমন আপনি এই কথাটা এরকম করে বলতে পারেন যে প্লিজ, মানে পরের ক্লাসটা আগে আনেন, প্লিজ ডু ইট, অর্থাৎ দয়া করে সেটা করো। হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি, অর্থাৎ যা কিছু, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার, প্রিপেয়ার কুইকলি, প্লিজ ডু ইট। হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি বলা যায় না? অনেকভাবে একটা কথাকে বলা যায়, প্রাফেস করা যায়। হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, প্যাসিভ করা যায়, যেটা যা কিছু তাড়াতাড়ি হতে পারে। হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, প্লিজ ডু ইট ফর মি। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট পরোটা আর ব্রেড। উইল ইউ, ফিউচার এটা। ছেলে বলছে না ওটা খেতে ইচ্ছা করছে না। কোনো কিছু খেতে ইচ্ছা না করা কিসের ব্যবহার হয় জানেন? এটা অনেকে দেখে মনে করতে পারেন কন্টিনিউয়াস, তাই না? কিন্তু না, ইচ্ছা করা এটা ফিল এর ব্যবহার। আমি গত ক্লাসে বলছিলাম কিছু কিছু স্ট্যাটিক ভার্ব আছে যেগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। ফিল, হেয়ার, সি, লুক, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং। বলছিলাম যে আমি একটা পাখি দেখতেছি, নট আই এম সিং এ বার্ড, আই আই সি এ বার্ড। আমি এটা ভাবতেছি, নট আই এম থিঙ্কিং, আই থিঙ্ক ইট। হোয়াট, তুমি কি ভাবতেছো, হোয়াট ডু ইউ থিঙ্ক, নট হোয়াট আর ইউ থিঙ্কিং। খেতে ইচ্ছা করা, ফিল। সো আই ডোন্ট ফিল, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। আমার এটা খেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। ওকে। মা বলছে দইও রয়েছে, দই ইংরেজি কি? ইয়োগার্ট। ইউ ক্যান সে দ্যাট ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। নো মাদার, মেক সাম কারি অর কুক সাম কারি। মা বলছে কি দরকার তুমি বলো, প্লিজ টেল মি হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক ফর ইউ। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি? স্পিনাস, স্পিনাস, স্পিনাস উইথ পটেটো কারি। মা বলছে ঠিক আছে আর কিছু? ওকে, আর কিছু ইংরেজি? এনিথিং এলস, এনিথিং এলস। ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? পেতে পারা, এখানে মডালের ব্যবহার, কোনো টেন্স না এটা। হ্যাঁ, শুধু টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। ক্যান আই হ্যাভ, হ্যাভ মানে পাওয়া, অথবা আপনি গেটের ব্যবহার করতে পারেন, গেট মানেও পাওয়া। ক্যান আই হ্যাভ
some sweet dish too? Can I have some sweet dish too? অর্থাৎ কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? Can I have some sweet dish too? মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? Will you take carrot হালুয়া? Carrot dessert, you can say that. না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে. It will take too long. I think পায়েস will be ready soon. পায়েস dessert, you can say that. Will be ready soon. কিন্তু দুধ কম রয়েছে, but there is little milk. হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি দই চিনি দিয়ে খাবো. ওকে, দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার. মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, আগে গোসল করে নাও. টেক ইউর বাথ ফার্স্ট. ছেলে বলছে কিন্তু আমাকে জুতো পালিশ করতে হবে প্রথমে. এই যে করতে হবে, এটা কিন্তু ফিউচার না, এটা কি সেমি মডেল. বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ. হ্যাভ টু প্লাস বিয়ন্ড. মা বলছে তুমি গতকাল করনি? বলেন তো এই বাক্যটা ইংরেজিতে কি হবে, কে বলতে পারবে? এইটা তুমি গতকাল করনি, এটা কি হবে? ছোট একটা সেন্টেন্স, কি হবে? তুমি গতকাল, হ্যাঁ কি হবে? ফুল সেন্টেন্স বলেন, কি হবে? Did you do yesterday? না, ডিড ইউ ডু ইয়েস্টারডে মানে তুমি কি করেছিলে গতকাল, এরকম হয়. বলছি তুমি গতকাল করো না. Didn't you do? Didn't you do, sir? দেখেন এটা এরকম হবে, রাইট. এই দেখেন, ইউ ডিড ইট, ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে. তাহলে তুমি এটা করনি, কি হবে সেটা? যে ইউ ডিডেন্ট ডু ইট, ইউ ডিডেন্ট ডু ইট. তাহলে তুমি কি করেছিলে, তাহলে কি হবে? ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট. তাহলে তুমি কি করনি, অর্থাৎ ডিডেন্ট, এই ডিডেন্ট আমার অক্সিলারি, আর মেইন ভার্বটা কি? ডু. ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে? দেখছেন কিভাবে ভাঙতে হয়, ট্রান্সফর্ম করা শিখতে হয়, যেটা গত ক্লাসে বলছিলাম যে যে টেন্সই শেখেন না কেন ট্রান্সফর্ম করেন, আপনাদের মনে থাকার কথা, আমি গত ক্লাসেই বলছিলাম. আচ্ছা, না সে বলছে না মা আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাহলে এখানে ওইটাই হবে, আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি. মা বলছে পালিশ করতে করতে সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং. নো মা, নো মাদার, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস, দেখা করতে হবে, তাহলে হ্যাভ টু মিট. সে বলছে ঠিক আছে তাড়াতাড়ি করো, আমি রান্নাঘরে যাচ্ছি. ওকে, হারি আপ, আই এম গোয়িং টু দ্য কিচেন. ছেলে বলছে আমার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি যাচ্ছি, তাহলে গোয়িং, আই এম গোয়িং. আর মা বলছে, ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট. আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, আই হ্যাভ কমপ্লিটেড মাই শাওয়ার. খাবার দিয়ে যাও, প্লিজ গিভ মি ফুড. ছেলে বলছে, মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, বেড়ে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট. আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড. এই যে একটা সেন্টেন্স বাংলায় দেখে ইনস্ট্যান্টলি সেটা আমি টেন্স ধরতে পারতেছি, আমার মুখের উপর চলে আসতেছে, এইটা আপনাকে নিয়ে আসতে হবে. এটা একদিনে হয় না, অ্যাটলিস্ট 5 থেকে 7টা কনভারসেশন এভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনি নিজে কখন যে কোনো কিছু বাংলায় ভাবলে ইংলিশে বলতে পারছেন, এটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন, এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি গ্যাদার হয়ে যাবে. একদিনে তো হয় না, এটা হয়ে যায়. আর এই যে কনভারসেশন, এগুলো কিন্তু ইনফর্মাল কনভারসেশন, অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের ভিতরে হয়ে থাকে, এটা কোনো ফর্মাল না. ফর্মাল মানে কি, ওই যে ক্লাস 11-12 এর বিভিন্ন বইতে থাকে না, যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড Rohima now write a dialogue about tree plantation. Hi Rohim, how are you? Do you know the importance of tree? Yes, people are cutting down tree every day. We have to conscious people. এগুলো না, এগুলো কি, এই যেটা দেখছেন, এটা ইনফর্মাল কনভারসেশন. যে ধরনের কথা আমরা বাংলায় বিভিন্ন জায়গায় বলি, বাট ইংলিশে বলতে পারি না. আমরা টেন্স শিখি, স্ট্রাকচার শিখি, ডেফিনেশন শিখি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না. অ্যাপ্লাইটা করতে হবে. আরে ভাষা শিখবেন, আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন. কষ্ট কেন হবে? ল্যাঙ্গুয়েজ শিখতে কঠিন কেন লাগবে? আমি সেইভাবেই শেখাই, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাই. সো দ্যাটস অল ফর টুডে. এতটুকুই বলার ছিল এখনো পর্যন্ত. আবারও বলছি, যদি কারো ভর্তি হতে চান আজকে রাতেও ভর্তি হয়ে যেতে পারেন, অথবা আগামীকালকের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন. এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে নিয়ে নিব আপনাদের. আগামী 16 তারিখ থেকে ক্লাসগুলো শুরু হবে একদম ধারাবাহিকভাবে. এইভাবেই আরো ভালোভাবে আপনারা শিখতে পারবেন. আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমি অনেক পরিশ্রম করে পড়াই, এটা যারা ফ্রি ক্লাসগুলো করছেন তারাও জানেন. ঠিক আছে, তো ভালো থাকবেন. আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল দ্রুত দিয়ে দেবো. থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস. আল্লাহ হাফিজ.